পরিচিত হই প্রথমেই, আপনার নামটা একটু বলেন। আমার নাম আসমা। আসমা, বয়স কত আনুমানিক? বয়স কত সালে জন্ম মনে করতে পারেন? আমি ওটা বলতে পারি না, মানে 88 বন্যার সময় আমার বয়স তখন 10 বছর ছিল। আচ্ছা ঠিক আছে। আর তোমার নামটা একটু বলো। আমার নাম রাশেদ। একটু মাইক্রোফোনের কাছে এসে বলতে হবে। রাশেদ। হ্যাঁ রাশেদ। রাশেদ, তোমার বয়স কত? আমার বয়স 17 বছর। 17 বছর। কয় ভাই বোন তোমরা? আমরা 3 ভাই বোন। 3 ভাই বোন। তুমি কি সবার বড় না ছোট? না, আমি সবার ছোট। সবার ছোট। আজকে যে জীবন গল্পটা তোমার মা এখানে বলতে এসছে, তোমাকে যখন অনুষ্ঠানটা শুরু হয় তখন আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি জানো কিনা কিছু। তুমি পুরোপুরি অস্বীকার গেলে যে জানো না বিষয়টা। ঠিক আছে, শুধু মাকে কোম্পানি দেওয়ার জন্য হয়তো এসছে, মানে মা সাথে করে নিয়ে এসছে সে কারণে এসছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওনার মাকে আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনি, আপনার ছেলে হয়তো কিছুই জানে না, আপনার কি বলার আছে, ওনার মা চুপ করেছিলেন। আমার কাছে খুব মিস্ট্রি মনে হয়েছে বিষয়টা। আমরা গল্পের ভিতরে প্রবেশ করি, তারপর ধীরে ধীরে হয়তো সবকিছুই জানা হবে। আর সবাইকে বলছি, অনুষ্ঠান চলাকালীন সময় আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ঢাকা এফএম এর যে পেজটি আছে www.facebook.com/iloveDhakaFM। এছাড়া আরেকটি পেজ আছে আমাদের, বিশেষ করে আমার পার্সোনাল পেজ www.facebook.com/kibria.rj KEBRIA.RJ। পেজটি RJ কিবরিয়া নামে আছে, প্লিজ লাইক দিয়ে দেবেন। জি আসমা, আপনি বলুন যেখান থেকে মনে আছে, যেটা জন্য আপনার নাম বলি। জি জি নিশ্চয়ই, যেখান থেকে বলার আছে। আমি যখন মানে আর কি সবকিছু একটু একটু বুঝি, আমার আব্বা মা অনেক গরিব ছিল। আমরা 5টা ভাই বোন ছিলাম। আমার কেউরই লেখাপড়া করায়নি, আমরা সব মূর্খ। তে আমার আব্বা দিন কামাই করতো, দেখা গেত কি জাম করে পেটের ভাত দিতে পারতো না। কতদিন দেখা গেছে যে মিষ্টি আলু আছে না, মিষ্টি আলু সকালে সিদ্ধ করে দিত, মানে তো 4-5টা, বেশি আমার ভাগে পড়তো না। তো এরকম করে আমার আব্বা গরু পালতো, দিন মজুরি কাম করতো, আর গরু থাকতো আমরা পালতাম। আমার বড় ভাই আসছিল আর আমি আসছিলাম। তো দেখা গেছে কি যে সকালে আমরা যে আলু খাইতাম, গরু নিয়ে বাড়ায় যেতাম, 3টা-4টা করে গরু দিত, আমিও নিতাম, আমার বড় ভাই নিত। আর যে 3টা ভাই বোন আসলে ছোট ছোট ছিল, আমরা 2 ভাই বোন বড়। তো ওই আলু খাইয়ে বাড়ায় যেতাম, মাঠে গরু টরু হাসার দিয়ে ওই কি করতাম, খড়ি কুড়িতাম। খড়ি কুড়ি ওই ফাঁকে ওই হিন্দু বাড়ি আসছিল, হিন্দু বাড়িতে দিতাম। তখন কি করতো, ওই কতটি মুড়ি আর একটু গুড় দিত হিন্দু বাড়ি থেকে। তো ওই খাইয়ে পানি খাইয়ে ওই গরুর কাছে যেতাম। গরু কতদিন পেট ভরতো, কতদিন ভরতো না। রাইতে আব্বা কি করতো, বাতি নিয়ে যায় গরুর গলে যায়, গরু দেখতো গরু পেট ভরছে না। যেদিন গরু পেট ভরতো ওই দিন আম করে কিছু কইতো না, বাদ দিত। আর যেদিন গরুর না পেট ভরতো ওই দিন আঙ্গুর বাদ দিত না। যে আমরা জীবনে অনেক কষ্ট করছি। এরকম করতে করতে যখন আমার বয়স মনে করেন 10 হয়েছে, মধ্যে আমার বিয়ে আহে, তখন আমার আব্বা বলে যে আমি গরিব মানুষ, আমার মেয়ে আমার মতো দেখে দিম। কিন্তু ওর বাপের বাড়িতে অনেক জমিন আসছিল। আমার আব্বু বললো যে না, আমি অত ধনী বাড়ি আমি মেয়ে দিম না। আপনার বয়স কত যখন বিয়ের কথা হচ্ছে? তখন আমার 10 বছর বয়স। আমার শুধু একটা প্যান্ট পরন আমার বিয়ে হয়েছে। আচ্ছা। আমার নানি শাশুড়ি আমাদের দেখে আমার অনেক পছন্দ করছে, পরে আমার বিয়ে হয়, আমার কাবিন করে রাখে। তখন ওনার বাপের বয়স 25-এর উপরে মনে হয় হোক। আচ্ছা। পরে কাবিন করে রাখলে 1 বছর আমার বাড়িতে আমি থাকি। 1 বছর পরে আমার উঠায় নেয়। নেওয়ার পরে স্বামী বিয়ের দিন তো নেই, মনে করেন যে বোঝা গেছে উনি ভালো না। ছোট আসছিলাম ঠিকই, কিন্তু আমি বুঝতে পারছি যে হে ভালো না। আচ্ছা। আমার দাদা বাইসা আসছিল, আমার আম্মা এখনো আছে, আমার আব্বাও এখন আছে, আমার দাদি এখন আছে। আমার দাদা মারা গেছে। আমার দাদাই কি করতো, আমার উঠাই নেওয়ার পরে ওই জ্বালা যন্ত্রণা যখন শুনছে আমার এরকম জ্বালা, খাইতে দেয় না, তারপরে হে সংসার বুঝে না, হে বউ চিনত না। ওই শিয়াল কুত্তার মতন ওই যে একটা সংসার যে কি জিনিস এটা উনি বুঝতো না। এরকম করে আমার দাদাই আমারে নিয়ে নিয়ে আটকে দিত বাড়ি, যে না আমার নাতি না তোমার কাছে দিম না। ওই দাদার পায়ে ধরে মাপ চাইতো, ওই ক্ষমা কইতো, যে না আমি এরকম ভুল আর করবো না, আমি এখন ভালো হয়ে যাম গা। ওই আবার নিয়ে গেলে দেখা গেছে যে ওই মারামারি ধরাধরি করতো। ওই খাওয়ানোর মানে খাওয়ার কষ্টটাই আমার বেশি আছে। ওই যদি 1 সপ্তাহ ওই বাড়িতে থাকছি, 15 দিন এসে আমার বাপের বাড়িতে থাকছি। এরকম করে করে আমার 3টে মেয়ে হয়েছে। আমার 3টে মেয়ে হওয়ার পরে আমার শাশুড়ি আমার 2 চোখকেও দেখতে পারতো না। আচ্ছা। মানে আমার ভাসুরের 3টে ছেলে হয়েছে, আমার 3টে মেয়ে হয়েছে। তো এরকম করতে করতে আমার এমন অত্যাচার করতো যে খেতা সিলাই কন, হাঁস মুরগি পালা কন, ছাগল পালা কন,
এই যে মানুষে মরিচের টাল দাম গো দেশে 10 টাকা বস্তা মরিচ তোলা কন, মানুষের কাজ করা কন, আমি সব করছি আমার জীবনে, কিন্তু আমার সংসারে আমি সুখ আনতে পারিনি। এরকম করে আমার এই ছেলেটা পেটে আসলো, আসার পরে গেল গা কোন জানি 7-8 মাস ওনার খবর নাই। পরে 9 মাসের সময় 8.5 মাসের সময় এই ছেলেটা হইলো। হওয়ার পরে মানে আমার ভয় ছিল যে আমার 3টে মেয়ে হয়েছে, এইবারও মেয়েই হবো। পরে আমার নানি শাশুড়ি আমার অনেক বুঝাইতো, জাসমা তোর যদি মেয়ে হয় তুই আমারে দিয়ে দিবি, আর যদি ছেলে হয় তাহলে তোর থাকবো। তো আমার এই ছেলেটা যেদিন হয়েছে, হইলে হারে 2 মাস পরে ওর বাবা এসে, ও হয়েছে প্রথম নভেম্বর মাসে প্রথম রোজার দিন। এইটা আমার অভাব, এত কষ্ট। আমার ওই বড় মেয়েটা তখন ক্লাস 2-তে পড়ে। মানে একটাই ইচ্ছা ছিল যে আমি মূর্খ, আমার যে কষ্ট, আমার পোলাপান যেন এরকম মূর্খ না হয়, আমি এইভাবে চলব। আমার ওই মেয়েটা ক্লাস 2-এ পড়ে। ওই মেয়ে কি করতো, স্কুল তো নাইছে, ওই পেঁপে গাছ কাটছি, পেঁপে ধরছে, পেঁপে বাজারে বিক্রি করছে, ওই কেরাসিন তেল, লবণ যা যা লাগে আমার আইনে এনে দিত। ওই মেয়েটা সবকিছু করে দিত। তারপর ওর স্কুল তো নিয়ে কিছু চাউল দিত। এলিদা আমরা কোন রকম করে চলতাম। চলতে চলতে জমা জমিন এমন অবস্থা হইল যে ওর বাপ চাচা যেটা সবাই মিলে জুত জমিন সব বেচছে ঠেচছে। দাদা বাইসে, বাপ বাইসে থাকতে ছেলেরা জমিন বেচে লাইল, বাপের মানে অজ্ঞান অবস্থা করে লাইল। আমি পরে বললাম যে সবারই তো যাই কিছু হোক আসছে, কিন্তু আমার তো স্বামী ভালো না, আমার তো কিছু নাই, কিন্তু আমার যে 3টে পোলাপান আছে, আমি এই পোলাপান নিয়ে কই যাও, আমার আব্বা মারও কিছু নেই। তখনকে গ্রামের মাতাব্বর ঘরে যায় কইলাম, কর পরে আমার মানে বাড়ির জন্য 33% জমিন ওর দাদার কাছ তো নে, ওর আব্বার নামে নেখে নিয়ে দিল। পরে ওই 33% জমিন নেখে দিল। দেওয়ার পরে তখন আর বুঝি নেই যে হের নামে থাকলে কি হবো আর আমার নামে থাকলে কি হবো। স্বামীর নামে থাকলে তো আমারই থাকলো, আর আমার হের মানেই তো আমার পোলাপান পাবো, সবাই তো থাকবো। হের নামে দেওয়ার পরে আমার নানা শ্বশুরে বললো কি, জাসমা তুমি একটা জিনিস ভুল করলা। কি? যে তোর যে স্বামী, তুই এই জমিন দেহের নামে সবকিছু করে দিলি, তুই তোর নামে 2জনের নামে নিতি। তা আমি বললাম যে হের বাবার জমিন আমার নামে নিলে কিরকম দেখা যাব, তো থাক, হের নাম আর আমার নাম পার্থক্য নাই। করার পরে আমার নানা শ্বশুর জিনিসটা আসলে অনেক চিন্তিত হইলো আমার কথাটি শুনে। হওয়ার পরে জমিন রেজিস্ট্রি হওয়ার পরে দেখা যায় যে উনি আরো মানে যে টুক খারাপ ছিল তার জন্য 3 গুণ খারাপ হইতেছে, বাড়তেই আসছে। আমার যে অত্যাচার করতো তার জন্য আরো ডাবল অত্যাচার করে। একদিন আমি বললাম যে দেখ, আমার তো এখন 3টে মেয়ে আল্লাহ দিচ্ছে, এগুলো খাওয়ার লাগবো, পিন্দার লাগবো, মানুষ করা লাগবো। তুমি কি চাও যে আমরা যেরকম এরকম আমগুর ফুলাপান হোক? মানুষের ঢাকা থাকে, টাকা কামাই করে, আমি আর তুমি ঢাকা যাইগা। কয় ঢাকা যাওয়া লাগবো না, তুই এনতি পরে মরবি, তো ঢাকা যাবি না। কয়ে থিয়া উনি গেল গা। যাওয়ার পরে মনে করেন যে 2 মাস পার হয়ে গেছে, এর মধ্যে আর উনির খোঁজ খবর নাই নাকি। তো আমার এই ছেলেটা হইল নভেম্বরের 1 তারিখে প্রথম রোজার দিন। জি, যে ছেলেটা আপনার পাশে বসে আছে। তোমার বয়স যেন কত বলছিলে? 17 বছর বয়স। এই 17 বছর বয়সের আগের গল্প এটা। আচ্ছা, বলেন। পরে আমার ছেলেটা হইলো, হওয়ার পরে ভোরবেলা হয়েছে। হওয়ার পরে আমার বাড়িতে যে খবর দিব এমন কেউ নেই। পরে অন্য বাড়ির তো একটা লোক পাঠায় আমার আম্মুরে খবর দেওয়াইছি। পরে আমার আম্মু আইসে, আইসা পরে যাই কিছু যা করন নাকি করছে। এই ছেলে যখন বয়স 1 মাসের তনে বা 1.5 মাস, তখন আমার ওই 2 নম্বর মেয়েটা মারা গেল। মানে জ্বর হয়েছিল, আমার আর কোনো সাধ্য আসছিল না যে আমি ওরা চিকিৎসা করবো। ওগুলো আমি ভাতই দিতে পারিনি, চিকিৎসাও করতে পারিনি। পরে মারা গেল। যাওয়ার পরে ওর চাচা জেঠারা কিবা করে জানি ও কোথায় আছে, পরে খবর দিছে। পরে ওর বাবা আইসে, আল্লাহারে মাটি ঠাটি হইলো। ওর পরে আসলো। আসার পরে কইলাম যে আমি ঢাকা যামগা। কয় তুমি কইলে হবো, আমি তোমার ঢাকা নিব না। আমি কই তোমার কিছু করা লাগবে না, খালি আমার তুমি ঢাকা নিয়ে থিও। পরে ওর আব্বার হাতে নিয়ে আমি ঢাকা আইসি। পোলাপান 3টাই নিয়ে এসছি। নিয়ে এসে ওই একদিন রিক্সা নিয়ে বাড়ায়। আপনি এসে কোথায় উঠলেন, থাকলেন কোথায়? করাইল বস্তিতে উঠলাম। ওরা বুঝলে একদিন রিক্সা চালায়, 1 সপ্তাহ রিক্সা চালায় না, ওই সারাদিন তাস খেলি। তা আমি কি করলাম, ওই পাশের বাড়ির মহিলারা মাটি কাটতে যায়। তখন আমি খুবই সুন্দর ছিলাম, আমার স্বাস্থ্য অনেক ভালো ছিল।
পরে আমি ওগোর সাথে মাটি কাটতে যাই গুলশানে গিয়ে, তখন ওই যে ঝিলের মুড়িতে মাটি ফেলায়। তো এই ছেলে তখন কোথায় কি করে? ওই ছেলেরে আমার বড় মেয়েটারে নিয়ে, এই ছেলেরে নিয়ে আমি হইতে একসাথে সকালে বাড়াই আসি ভাত নিয়ে, ওই ঝিল পারে ওরে হইতে ওই মেয়েটার ওষুধ দিয়ে থুয়ে আমি মাটি কাটি। আচ্ছা, আর ওই মেয়ে কি করে ওরা শোয়ে থয় কতক্ষণ কুলে নিয়ে বই থাকে। আপনার মেয়ে? হ্যাঁ। ওর বয়স তখন কত? ওর বয়স তখন 9-10 মাস হবো। আচ্ছা। পরে এরকম করে কিছুদিন আমি মাটি কাটলাম, কাটার পরে দিন 60 টাকা মজুরি তখন মাটি কাটা। পরে ওই সারাদিন মাটি কাটা দেখি কি টাসি খেলতেছে, উনি বই থেকে সারাক্ষণ টাস খেল। আপনার জামাই? হ্যাঁ, আমার সাথে কার্য থাকতো, সবসময় সাথে কার্য বেজি থাকতো। মানে আমার ওই জিনিসগুলি সহ্য হইতো না, যে পোলাপান তো খালি আমার না হেরো তো নিশ্চয়। কিন্তু আমার মনে চাইতেছে যে আমার পোলাপান ভালো মানুষ করবো, কিন্তু হের মনে চায় না। তাইলে আমি তাহলে কিভাবে চলবো? পরে আমার মধ্যে সবসময় হের সাথে কার্য ঝরকা থাকিয়ে যাইত। এরকম করতে করতে এক সময় আমার একটা চাচাতো ভাই আসছে আমার কাছে, মানে আমার আপন চাচার ছেলে, ওই আমার ছোট তখন, মানে একটা কোরআনের হাফেজ হয়েছে উনি শস্যবাড়ি তনে, যে ওই জায়গায় থাকেও পড়াশোনা করবো। তো ওই ছেলে কি করলো, কিছুদিন থাকছে, পড়াশোনার সময় দেয় না, না দেওয়ার পর আমারে যায় কইতাছে, জাপা আমারে ওরা পড়াশোনার সময় দেয় না, তাহলে আমি তোমার কাছে থাক। তা আমি কইলাম যে তুই থাকবি, যে আমারই তো সংসার চলে না। পরে কয় আমি কিছু করব, আমি পড়াশোনাও করবো, আমি কিছু করবো। তো আমি কইলাম যে তাহলে ঠিক আছে, দেখ তুই কিছু করতে পারস, কিন্তু তোর আব্বা দিছে তোরে ভালো জায়গায় থাকতে, হেরনো থাকলে তোর ভবিষ্যতে একটা মানুষ হইতে পারবি। কয় না, আমি ওই জায়গায় থাকবো না। কয়ে 1 মাস আমার কাছে থাকলো। আমি একদিনকে রাত্রে, মানে ওর আব্বা থাকে চকির উপরে, ছোট একটা চকি আছে, চকির উপর আব্বা থাকে, আমি পোলাপান নিয়ে আর আমার ভাইটা নিচে থাকি। পরে একদিন রাত্রে 12টা বাজে আমার স্বাস্থ্য বাইরে ধুম করে লাথি মারছে ওর আব্বা। আচ্ছা। তা আমি তো বেশি ঘুমো আসিনি, আমি উঠছি, উঠে বসছি। তা আমার ভাই আর কান্দে না, লাথি যে মারছে ও কান্দাকাটি নেই, ও উঠে বই পড়ছে। কি হয়েছে এমন কি? কয় শালা আমার বোনে তুই ঘুমাবি? ওহো, মানে ছোট বাচ্চা, অনেক ছোট, এই যে হেদিন বিয়ে করলো ছেলেটা। আচ্ছা। কয় আমার বোনে শালা তুই ঘুমাবি? শালা আমার বউ আমার কাছে থাকে না, তোর বলকে থাকে। একই ঘরের মধ্যে? হ্যাঁ, এক ঘরের মধ্যে। আইলো একটু ফর্সা হয়েছে, উনি আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ছোট ভাইটা, মানে কোরআন তো হাফিজি মাদ্রাসার ছাত্র। তো উনি কি করছে, ভোর 5টা বাজে উঠে নামাজ পড়তে গেছে। আমি সকালে উঠে রান্তাছি, আমিও কামে যামগা, দেখা যায় 8টা বেজে যাবো, আর আহে না। কিরে ও 8টা বেজে গেল, আহে না কেন? তো আমি বাচ্চার বাইরে বাড়ির মধ্যে রেডি করে, মানে আমার মনটা যেন কিরকম খালি দাপাইতেছে যে কি হইলো। এইরকম করতে করতে দেখি যে 2 জনে ওরে ধরে নিয়ে এসছে, নাক দিয়ে রক্ত পড়তেছে, মানে ওর বাপে মানুষ দিয়ে মারাইছে এরকম করে। পরে ওর বাপ গর্তনে গেল, যাওয়ার পরে আমি তখন আসলে ঢাকা শহরে কিছু চিনি না। যাওয়ার পরে আমি আর ডাক্তারের কাছে নিতে পারি না, কই নিম, এরে কই ওরে কই যে কি করবো, ওর জ্ঞান ফিরে নেই, মানে অজ্ঞানী আসছে আমার ছোট ভাইটা। পানি ঢালতে 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 এত ওর জ্ঞান ফিরে না। পরে ঘরে হুয়াইয়ে, তখন তার কেরো কাছে মোবাইল নেই, আমার কাছে মোবাইল নেই। আমি দোকানে গেছি, যে আমার আব্বারে ফোন দিছি, আমার কাকা ওই জায়গায় আছে। যখন আমার কাকা ওই জায়গায় আছে, তখন আমার আরেকটু মানে মন দুর্বল হইতে আসছে, যে তাহলে হেরাতুলি শুনছে। তারপর আমার আব্বা কাকা সব এক জায়গায় আছে। এর মধ্যে আমি ফোন দিছি, আমার আব্বা কাছে তোমার কাকার সাথে কথা কো। পরে কাকার সাথে আমি কথা বললাম, কয় মা কি হয়েছে? আমি কই কাকা এই ঘটনা, তোমরা যদি ওরে দেখতে চাও তাহলে তাড়াতাড়ি তোমরা আসো। জি, বললেন যে বাইরে কি হয়েছে না হয়েছে আপনি জানেন না, তারপর কি হলো? পরে আমার আব্বার সাথে কথা বললাম, যে আব্বা তুমি যদি আনিসেরে দেখতে চাও তুমি তাড়াতাড়ি আসো। অমনি গাড়ি তুলছে, ওরা আইতে আইতে পরে আসলো। আসার পরে যখন ওরা ঘরে ঢুকছে, তখন আমার ভাইটার জ্ঞান ফিরছে। তা আমার আইসে বলতেছে যে তুমি কি ডাক্তারখানায় নিতে পারছিল না? আমি কই আমি তো ডাক্তারখানা চিনি না, আর আমার কাছে কোনো টাকা পয়সাও নাই। পরে আমার কাকা এসে, আমার আব্বা এসে ওরে তাড়াতাড়ি করে মেডিকেলে নিয়ে গেছে। নিয়ে যায় মুখ ঠুকে যেন ছুলে টুলে গেছিল, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে নিয়ে এলো। রাইতে পরে বাড়িওয়ালা করে ডাক দিয়ে নিয়ে বসলো, যে এটা এখন কি করা যায়। সারাদিন যেমন বাড়িওয়ালারাও বলছে যে এটা কোনোভাবেই সম্ভব না, এতটুক ছোট বাচ্চা,
আর উনি হইছে 3-4 পোলাপানের মা, আর উনি আপন বোন, কোনোদিন এটা মানে মাইনে নেওয়া যায় না। পরে আমার আব্বার আমার কাকারে পরে বললো যে দেখেন, যে কথা বলছে আর যা করছে এর বিচার আপনার এলাকার ছেলে আপনি এলাকায় যাই করতে পারবেন, ঢাকা শহরে কোনো বিচার হবে না। তো আমার কাকা আমার আব্বা এরা বললো যে আমার ছেলেরে মেরে হালাই দেন দুশ্চিল, তাহলে আমার মেয়েও তো মেরে হালাই দিব, ওর তো কোনো মেরে আটকিব না, যাক আমার মেয়েও এনু থাকবো না, আমার ছেলেও এনু থাকবো না। পরে আমারে 2 মাসের গর্বার আমার কাকা দিল, দিয়ে আমাদের সহ পোলাপান সহ নিয়ে গেল গা। নিয়ে যাওয়ার পরে আমি আমার বাপের বাড়িতে থাকি, আমি হিন্তনে, ওনার সাথে আমার কথা বন্ধ। আমার বাপের বাড়িতে থাকি, এর কাছে খবর পাঠায়, ওর কাছে খবর পাঠায়, আমি বাড়িতে যাবো না। তা আমার কথা হইলো যে আমি তো আনিসের বউ, আমি তোমার কাছে যাবো কেন, আর তুমি যদি আমার নেও তাহলে তুমি মিল হও, আগে তুমি গার্জেন নিয়ে মিল হয়ে তারপর আমার নিবা। না, উনি কোনো মিল হবো না, উনি ওইভাবে যাব না, উনি আমারে নিব না, মানে এর মুখে যখন যেটা আসরি বলে। তো এরকম করতে করতে আমি বেশ কিছুদিন বাড়িতে থাকলাম। থাকার পরে আমি হালকা হালকা চিন্তা করি যে আমার একটা মেয়ে মরে গেছে গা, আর 3টে বাচ্চা আছে, আমার বাপ মা নয় খাওয়াটা দিব, কিন্তু কাপড় চুপড় পড়াশোনা এটি কে করাবো? আমি যদি ঘরে বয়ে থাকি তাহলে তো আর আমার মতোই হবো সব। একদিন আমি ভোর 5টা বাজে উঠছি, ওটা আমার আম্মা কিছু টাকা রাখছিল এক জায়গায়, আমি দেখছি। দেখার পরে আমি ওই জায়গাতে 500 টাকা নিচ্ছি, নিয়ে পুষ মাঘ মাসের শীতের মধ্যে আমি একটা কাপড় পরে আমি ঢাকা দিক রওনা হইলাম একা। আমার দাদিরে কই আসলাম। তখন ছেলে মেয়েগুলো কি আপনার সঙ্গে ছিল না? আমি বাড়িতে আমার আব্বা মার কাছে রাইখা এলাম। আচ্ছা, মানে পোলাপান ফেলাই ঠেলাই থুয়ে আমি খালি একা এসে পড়লাম ঢাকা। আচ্ছা, ওই সময়টাতে আপনার জামাই কি ঢাকাতেই থাকতো? হ্যাঁ, উনি ঢাকায় থাকতো। কি করতো উনি? উনি ওই যে মাঝে মাঝে রিক্সা চালাইতো। মাঝে মাঝে রিক্সা চালাতো। আচ্ছা। পরে ঢাকা আসলাম, আমার ভাই, আমার ছোট ভাই আমার সমানে মানে ই করতেছে, বিষাইতেছে ওরা। আমি যে বাড়াইছি কেউ জানে না, আমি অন্ধকারে বাড়াই আসছি। বাড়াই আসি আর মানে চোখের পানি ধরে রাখতে পারতাছি না যে আমি কিভাবে কোথায় যাব। তো আমগরে বাড়ির অনুকার একটা লোক ছিল, এর সাথে আমি দোকানে ফোনে কথা বললাম, বললে কইলাম যে আমি তো ঢাকা আসতেছি, তাহলে আমারে একটু জায়গা দেবা। উনি আমার বললো যে তুমি আসো, তোমারে আমি দেখবো। পরে আসলাম, আইসে আমি টিভি গেট, ওই যে মসজিদ পাড়া, মহাখালী মসজিদ পাড়া উনি একটা বস্তি আছে 7 তলার, ওই বস্তিতে উঠলাম। ওঠার পরে আমার উনি একটা কাজের লোক ঠিক করে দিল, 5 জন মানুষের পাক আমারে নিয়ে দিল, মেসে রান্দা। তো আমি ওই সকালে আইনে আমার দিয়ে যাইতো, আবার দুপুরে নিয়ে যাইতো, আবার বিকেলে দিয়ে যাইতো, আবার নিয়ে যাইতো। এরকম করে ওই বেটি আমারে উপকার করতো। আচ্ছা। তো এরকম করে কাম করলাম 1 মাস। করার পরে দেখা গেল পরের মাসে আমার 20-25 জন লোক হইলো আমার। তো আমি কাজ করি, কাজ করতে করতে একদিন আমার হঠাৎ করে রাস্তার মধ্যে 4-5 জন পোলাপান নিয়ে আমার আটকাইল। আপনার জামাই? হ্যাঁ, আটকাইছে। মানে উনি রিক্সা চালাইতে, আমি দোকানে গেছিলাম, আমারে দেখছে, তা আমার আটকাইছে। আটকানোর পরে যখন আমার বেশি চাপ সৃষ্টি করছে, আমি তখন বলছি যে আমি চিনি না, আমার চিনতে গেলে আমার বাড়িতে যাও, আমার বাবা মা যেদিন আমার বলবো আমি ওই দিন যাম, এর আগে আমি যাব না। উনি আমার বলতেছে যে তুই আমার বউ, আমি তোরে এখন ইচ্ছা করলে আমি ওটাই নিয়ে যাম, যে তুই যদি আমার পারস্তে নিয়ে যা, আমি যাব না। তো যখন আমার শেষ রিক্সা উড়ান ধরছে, তখন ওই যে আমি যেই মেসটাতে কাজ করতাম, ওই মেসের মানে ওই যে পাবলিক হলের মেস আছে মহাখালী, ওই মেসে আমি কাজ করতাম। ওরা মানে দেখছিল, আমি দোকানে গেছি যে আইতাছি, যে ওরা দেখছে, একজনে দেখে যখন আমার আটকাইছে, তখন উনি যায় আবার হ্যাঁ বলছে, চাকরি আমি কাজ করি, তাগর বলছে যে এই ঘটনা। পরে ওরা বাড়াই গেছে, যাওয়ার পরে কি হয়েছে এই হয়েছে। পরে তখন কয় শালা তোর বউ হইলে তোর বাড়িঘর নাই, তোর রাস্তার মধ্যে বইছে, তোর বউ যদি হয় তুই ঢাকা শহর তোর বাসা বাড়ি নাই, তুই হেনু যা, তুই এনুকে রাস্তার মধ্যে কে কয়ে মানে ওরে মায়েরও দিছে কিছু, দেওয়ার পরে গেছে গা। যাওয়ার পরে আমি কাজ করি, করতে করতে 2-4 দিন পর পরে আমার সাথে বিরক্ত করে, করতে করতে একদিন পোলাপানের আমি বললাম যে 7 তলার পোলাপানের বললাম যে আমি এরকম 3টা পোলাপান নিয়ে আমি কাজ করে পোলাপান চালাইতেছি, কিন্তু আমার এই লোকটা আমার অনেক অত্যাচার করে, আমি কাজ করতে পারতেছি না। পরে কইলো যে কোন লোক আমার দেখাই দিয়েন। তা আমি দেখাইছিলাম। পরে সেদিন তো না আমার পিছিয়ে তো উনি মানে একটু একটু কাইটা পড়তেছে, তো কাইটা পড়তেছে। আমার ইচ্ছা ছিল
যে আমি জীবনে নিজের পায়ে একটু দাঁড়ামু, উনিও কামাই করব, আমার যেহেতু বাড়ি ঘর আছে, 3টা পোলাপান আছে, সুন্দর মতন একটা সংসার করে খামু। গেল, যার পরে আমার পিস্তন আস্তে আস্তে কাটা পড়লো। পড়ার পরে কিছুদিন পরে আমি শুনতাছি যে উনি বিয়ে করছে। আমি কারোরই কিছুই বলিনি, মানে আমার মনে ওই দিন তো আরো ঘিনে হয়ে গেছে গা। বিয়ে আসলো, আমার আব্বা বলল, তোমার তো 3টা বাচ্চা কাচ্চা, তুমি তো নিজে চলতে পারবা না, তাহলে এখন যদি একজনে তোমার মেয়েটার পছন্দ করে নেয় এটাই ভালো, নাকি যখন শরীরে একটা দাগ পড়বো তখন তুমি বিয়ে দিতে পারবা? তো আমি বললাম যে বিয়ের বয়স তো হয় নাই, কেবল 11-12 বছর বয়স, বিয়ের বয়স তো হয়নি। তো আপনারা ভালো করে আগে দেখেন ছেলে কি করে দেখেন। তো ছেলে দেখতে খুব সুন্দর। আপনার মেয়ের যে বয়স বিয়ে দিচ্ছেন, মেয়ের তখন বয়স কত? তখন 11। এত অল্প বয়সে বিয়ে দিচ্ছেন? হ্যাঁ। ওনাদেরকে পড়াশোনা করাননি? ওই যে ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা। আচ্ছা। পরে আমি যখন আব্বা মার সাথে না পারতাছি, যে আব্বা মা তো এত কষ্ট করে এগোরে দেখছে, আব্বা মারে কিভাবে কষ্ট দিব যে না। মানে ওই সময় পর্যন্ত উনি আপনার বাবা মায়ের কাছেই বড় হয়েছে? হ্যাঁ। আচ্ছা। তো যাক, আমার বড় মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল। 30,000 টাকা নগদ দিতে হবো, যৌতুক? হ্যাঁ, আমগো দেশে যৌতুক ছাড়া বিয়ে হয় না। আচ্ছা। তো আমার নাই দিকে কম নিচ্ছে, পরে 30,000 টাকা দেওয়া লাগবে। তখন আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। 1 লাখ টাকার উপরে আমি ঋণ হইলাম, ওই মেয়ে বিয়ে দিতে যায় ঋণ হইলাম। হওয়ার পরে বিয়ে টিয়ে পার করে আমি মহাখালী আসলাম। আবার আইসে তো মহাখালী আমি যে কামাই করি তাতে পোলাপান নিয়ে নিজের চলাই আই থাকে না। পরে উন্তনে আমি মিরপুরে আসলাম। 12 নম্বর মহাখালীতে 12 নম্বর আসলাম। আমাদের এলাকার একটা লোক ছিল, হের কাছে আসলাম। আইসে হের কাছে আমি থাকমু। তো 1 মাস হের কাছে থাকলাম। আমি 1 মাস থাকার পরে হেগর যে পরিবেশ, হের 2টা মেয়ে ছিল, একটা ছেলে ছিল। তো হের মেয়ে ছেলে অনেক মানে বিচ্ছিরি আছিল, ভালো ছিল না। বিশ্রী বলতে মানে কি পরিবেশটা ভালো ছিল না? তাই তো? ভালো ছিল না, মানে ওরা সব দিক দিয়ে নোংরা ছিল। পরে আমি ওর কাছ থেকে সরে গেলাম। যাওয়ার পরে একটা মহিলার সাথে আমার মতোই কাজ করে, এর সাথে আমি থাকবো। পরে আমার মাসে 600 টাকা দেওয়া লাগবো, তাও খালি রাইতে ঘুমাইতে হবো, দিনে যাওয়া যাবো না বাসায়, আমার দিনে যাইতে দেবো না, শুধু রাতের বেলা ঘুমাতে পারবেন। মানে রাত্রে উনি থাকবো, আমারে থাকতে দেবো, দিনে উনি থাকবো না, আমারও থাকতে দেবো না। পরে ওই সারাদিন আমি কাজ করি, ওই যেন কাজ করি বয়ে থাকি। তো ওই দেখা গেল কি যে আমি ওই ভোর 5টায় যে বাড়াই আসছি, রাত 10টা-11টা পর্যন্ত আমি কাজ করি। আচ্ছা। তখন আমার শরীরটা এত মানে, যেমন মনটা আমার শক্ত ছিল, তখন আমার শরীরটা অনেক ভালো ছিল। আপনার এই ছেলের বয়স কত তখন? তখন আমার ছেলের বয়স 6-7 বছর। হ্যাঁ। আচ্ছা রাশেদ, অনুষ্ঠান শুরুর সময় তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি এগুলো জানো কিনা, তোমার মা যে কথাগুলো বলছে এগুলো কি তুমি জানো? এখন যেগুলো যতটুকু এখানে বলেছে আমি শুনছিলাম নানা নানির কাছে, কিন্তু এতটা শুনিনি। এতটা শোনো নাই? শুধু শুনছিলাম যে আমার আব্বু আমার মাকে অনেক মারধর করছে, এই জন্যই তুমি। বাট এই 6-7 বছরে তোমার মা যে একটা মানুষের বাসায় শুধু রাতের বেলা থাকার জন্য 600 টাকা দিত, এবং এই যে সারাদিন যে এই পরিশ্রমগুলো করতো, এগুলো তো তুমি কখনো জানো না, মানে আজকেই প্রথম জানছো এই অনুষ্ঠানে? জি না, আম্মু কাজ করছে সেটা জানি, বাট এইরকম বিস্তারিত জানা হয়নি। জি না। এটা আজকে রাশেদ এবং তার মা, আপনার নাম তো আসমা? হ্যাঁ। রাশেদ এবং তার মা আসমা বেগমের যেই গল্পটা এখানে তুলে নিয়ে আসছি আমরা, সেখানে একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং শেষ পর্যন্ত বের হবে। হতে পারে একটা খুব সহজ সরল সাধারণ গ্রামীণ জীবনের একটা খেটে খাওয়া যুদ্ধজয়ী, মানে জীবন যুদ্ধজয়ী একটা মানুষের, একটা মেয়ের, একটা মহিলার গল্প। কিন্তু আমি এই গল্পটাকে দেখানোর চেষ্টা করছি যে মা এবং ছেলের সম্পর্ক। একটা ছেলে, তার মা, যে মা সংসার চলে গেল, হাজবেন্ড চলে গেল, কিন্তু 3-4টা বাচ্চা তাদেরকে ছাড়লো না, এবং এদেরকে মানুষ করার জন্য ঢাকা শহরে কি অমানবিক জীবনযাপন করছে। এবং ইন্টারেস্টিং বিষয় শেষের দিকে এসে আপনারা পাবেন। এই ছেলেটা এখন 17 বছর বয়সে পড়াশোনা করছে কলেজে, এবং ওর মা যে কি করেছে ওদের জন্য সেটা সে জানে না। এই যে না জানার বিষয়টা, এই না জানার বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই আছে। আমরা শুধু আজকের এই গল্পটাকে রাশেদ কিংবা আসমা এই গল্পের সমীকরণে না দেখি। আমাদেরকে মানুষ করার জন্য আমাদের মারা, আমাদের বাবারা কি পরিমাণ কষ্ট করেন, কি ভয়ানক রকমের রিস্ক নেন, কি ভয়ানক রকমের মানসিক প্রেশারের মধ্যে দিয়ে যান নিজের সন্তানকে খুশি করার জন্য। 2-1জন থাকেন ব্যতিক্রম, সেটা অন্য হিসাব। সেই গল্পটা আমরা যখন পরিণত বয়সে যাই, আমাদের স্কুল হয়, কলেজ হয়, বিশ্ববিদ্যালয় হয়, চাকরি হয়,
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের সময় হয় না আমাদের মার কাছ থেকে শোনার যে আপনাকে বড় করতে গিয়ে কিংবা আমাকে বড় করতে গিয়ে আমাদের মারা কত কষ্ট করেছে, আমাদের বাবারা কত কষ্ট করেছে। এই ছেলেটাকে আমি অনুষ্ঠানের শুরুতে জিজ্ঞেস করেছিলাম যে তোমার মা আজকে তোমাকে এখানে নিয়ে এসছে, তুমি কি জানো, গল্পটা জানো? ও জানে না, এবং না যে জানা সেটার পিছনে ও দায়ী না, এটার পিছনে আমাদের সিস্টেমটাই আসলে দায়ী। সিস্টেমটা এরকম। আমরা একটু সামনের দিকে আরেকটু আগাই, আমরা জানি না এই গল্পটা কোথায় গিয়ে দাঁড়াবে এবং শেষ কোথায় কি হতে পারে। আর আপনাদের সবাইকে বলছি, আপনারা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, গল্প যে কোনো রকমের হতে পারে, এটা একটা খুবই ওপেন প্ল্যাটফর্ম, এবং সেজন্য আপনাকে যেটা করতে হবে, আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904 আমি আবারও বলছি 09611904 এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, এবং তারপর যে ডিরেকশনটা আপনি পাবেন সেই অনুসারে আপনি আপনার গল্পটি রেকর্ড করবেন। জি, আমরা আসমা বেগম আন্টি বলি আপনাকে, যেখানে আমরা ছিলাম সারা দিন সারা রাত 10টা পর্যন্ত আপনি বাইরে বাইরে মানুষের বাসায় কাজ করতেন। আমি ওই ভোর 5টা বাজে বাড়াই রাতের 10টা, 10:30, 11টার কাম শেষ করি। আমার শরীরে কোনো দিন কয় নাই যে আমি কাজ করতেছি। আমার শরীরটা এত পাতলা ছিল যে খারাপ লাগতো। একটা টাইমে যখন রাত্রে যায় ঘরে শুইতাম, তখন ওই পোলাপানের কথা মনে পড়তো, তখন একটু খারাপ লাগতো। যখন মানুষের মধ্যে কাজ করতাম তখন আমার মন টেকার ধান্দায় থাকতাম যে আমি মাস শেষে এত টাকা পাবো। তো ওইভাবে কাজ করতে করতে মনে করেন পোলাপানের আমি কোনোদিন আমি সরকারি স্কুলে পড়াইনি। ওইটা তো আপনার মাথায় একটা ঋণের বোঝাও ছিল, লাখখানিক টাকা আমি ঋণ দিচ্ছি, মানে মিরপুর আইসে আমি ঋণও দিচ্ছি। মিরপুর আইসে আমি ভালো টাকা কামাইছি, অনেক কষ্ট কাজ করে করে। হ্যাঁ, আমি কয়টা বাসায় কাজ করতেন ওই সময়টাতে? আমি কয় বাসায় কাজ করছি তাও তো আগের গুণে আমার খেয়াল নেই, তাও মনে করেন যে 6-7 জায়গায় আমি কাজ করতাম একটানা সারাদিন। হ্যাঁ, যে কাজ যে করতাম, আমার যদি কেউ পয়সা কমও দিত আমি কোনোদিন তার সাথে কিছু বলতাম না। আমার এই মিরপুরে 12 নম্বরে একটা লোক, মুন্না নাম, আমি তার বাসায় কাজ করতাম। সে বিয়ে করছিল না, এর বয়স 50 হবো এরকম। তো আমি যখন 12 নম্বর আসি অতিফাস, তখন ওনার সাথে আমার মানে পরিচয় হয়। ওনার বাসায় আমার কাজে নেয়। তখন উনি বিয়ে করে নাই, 2টা ছেলে থাকে, উনি একজন আরেকটা ছেলে থাকে। আমার তখন 1000 টাকা দিত। আমি ঘরের পুরা কাম করে দিতাম, বিছনা গুছান, কাপড় ধোয়া, রান্দা, মানে হের ঘরে সবকিছু জিনিসপাতি আসছিল, ফ্রিজ থেকে শুরু করে মানে ফ্যামিলি বাসায় যা থাকে হের বাসায় তাই ছিল। একটা ফ্ল্যাট নিয়ে আসছিল, সব কাম করে দিতাম। আর মেহমান আইতো, উনি ব্যবসা করতো। গেছে যে রাইতে আমি রান্না বাড়ি করে থেকে গেছি, আবার মেহমান আইছে, আমার আবার ফোন দিত, দৌড়াই আমি আইতাম। তো উনি আমারে বেশ কিছু হেল্প করতো, মানে যদি শুনছে যে আমি অসুস্থ বা 500-1000 টাকা লাগবো, সঙ্গে সঙ্গে বাই করে দিত। উনি আমার কোনোদিন খারাপ কইতো না, বা খারাপ ওনার মুখে আমি কোনোদিন শুনিনি খারাপ ভাষা। আছে না কত লোক যে মানুষের সাথে ব্যবহার খারাপ করে, কিন্তু আমি উনি কোনোদিন দেখিনি যিনি মুখ দিয়ে খারাপ একটা কথা বলে বা কিছু। এইভাবে আমি মাসে দেখা গেছে যে 12-14 হাজার টাকা আমি কামাই করতাম। আচ্ছা, মানে আগে করতে পারতাম না। এরকম করে দেখা গেছে যে পোলাপানের মাসে আমি 4,000 টাকা 3,000 টাকা খরচ দিচ্ছি, মা বাবারও কিছু দিচ্ছি। আমার মনের মধ্যে একটা কষ্ট ছিল যে আমার মা বাবা অনেক কষ্ট করছে, এখন আমরা বড় হয়েছি, এখন আমরা আর একটু মা বাবার একটু দেখ, আমার পোলাপানের রোদ দিমু, আমার বাপ মায়ের রোদ দিমু। তো দেখা গেছে 11 জুল আমি 300 টাকা দিচ্ছি, 3,000 টাকা দিচ্ছি, তা আমার আব্বা মার আমি 500 টাকা দিচ্ছি। বা আমি যদি বাড়িতে গেছি, দেখা গেছে যে আমি যদি বাড়িতে যাই 5-7 হাজার বাজার করে দিতাম। এখনো আমার যে আরো ভাই বোন আছে হেরা দেয় না, কিন্তু আমি যদি এখনো বাড়িতে যাই, আমি যত কষ্টই করি আমার বাপ মায়ের বুঝতে দেন যে আমি কষ্টই আছি। জি, এই টাকাগুলো বাড়িতে পাঠাতেন কোনো না কোনো ভাবে? জি, আমি বাড়িতে দিতাম, মানে আমি কোনো হিসাব করতাম না। আমার আব্বা মা কাছে আমি সব টাকাই দিতাম, কিন্তু একটা কথাই খালি আসছিল যে তুমি করে যা লাগে নিয়ে আর যা থাকবো তোমরা রাখো। তো আমার আব্বা মা টাকারে জমাইছিল, জমায়ে আমার আব্বা একদিন আমার বললো যে মা, তোর দুঃখ আর আমার সহ্য হয় না, কারণ তোমার সুরত্ব নেই, তুমি হইছ নাস্তি, তোমারে ভালো একটা কাপড় দিতে পারিনি, তোমার কোনোদিন ভালো বিজনেস শুইতে দিতে পারিনি, ভালো খাওয়ান দিতে পারিনি, তো তোমার আমি কি কমো আর, তুমি যে মরবা আমি তোমার একটু জমিন দিম, তুমি জেনতি থাকো, তুমি যে মরবা ওই জমিনে এসে মরবা,
তুমি অন্য কোথাও যাই মরতে পারবা না। তা আমার আব্বা আমারে 2 শতাংশ জমি লিখে দিচ্ছে। দেওয়ার পরে ওই যে আমার আব্বার কাছে টাকা পয়সা আছিল, তো 5 লাখ 5.5 লাখ টাকা খরচ করে আমার বাড়ি করে দিচ্ছে। ওই জায়গার মধ্যে 2টা রুম করে দিচ্ছে। এই 5 লাখ 5.5 লাখ টাকা আপনি এই মানুষের বাড়ি বাড়ি কাজ করে করে জমিয়েছেন? হ্যাঁ। ওকে। তো আমার আব্বা মানে এতটি জমা হয়েছিল না, কিছু কম আছিল। আচ্ছা। তো বাড়ি করছি আজ 3 বছর। ওকে। আব্বার আমি বললাম যে তুমি টিন দিয়ে ঘর দিলে, আমার তো কেউ নাই, ভাঙ্গে চুরে গেলে কেরা করে দেবো, তো তুমি ই করো, ইট কিনে ইট দিয়ে তুমি আমার ই করে দাও, 4 ইট দিয়ে ওর পে টিন দিয়ে দাও। তো আমার আব্বা তাই করে দিচ্ছে, ওই বাড়ি করে দিচ্ছে, বাথরুম টাথরুম সব, গোসলখানা সব, মানে ঢাকার বাসার মতোই করে দিচ্ছে। তখন আমার ঘরে 3-4টা মেয়েও রাখতাম, আমার দেশে তো নাই না। আমি একা একটা রুম নিলাম, নিয়ে 4-5টা মেয়ে রাখি। ওই মেয়ে ঘরে সারাদিন কাজও করি, ঘরেও রান্ধি, হেগরেও খাওয়াই। মানে আমি সেরকম পরিশ্রম দিতাম তখন আরো বেশি। তখন আমার মাসে মনে করেন যে 14-15 হাজার টাকা আমি বাড়ি দিতাম প্রতি মাসে। ওই মেয়েগুলো কি করতো? মেয়েগুনি গার্মেন্টসে চাকরি করতো। আচ্ছা। তো এই মেয়েগুনি থাকতো আমার কাছে, আমি মাসে মাসে ভালো টাকা দিতাম। ওই মেয়েরা কি করতো, টাকা পাই আমার কাছে দিয়ে দিত। অগরে যেই টাকাটা জমা থাকতো ওই টাকাটা আমি এক নগে বাড়ি দিতাম 50-60 হাজার, আবার পরের মাসে আবার ওগুর টাকা ম্যানেজ করতাম। এরকম করে আমার বাড়িটা কমপ্লিট করাইছি। করানোর পরে বাড়ি কমপ্লিট হয়েছে। ওই আমার মেয়েটা ক্লাস 9-এ যখন উঠলো, তা আমি এত কষ্ট করে কুচিনেও পড়াই, ভালো কুচিনেও পড়াই, ঘরে পড়তে বসি না। তো ওই দেখা যায় যে ডাব শ্যাম্পু ছাড়া উনি শ্যাম্পু ব্যবহার করে না, তেল ছাড়া কোনো তেল ব্যবহার, মানে উনি বাসা বাসা জিনিস ছাড়া উনি ব্যবহার করবো না। আপনার মেয়ে? হ্যাঁ। আচ্ছা। তো আমি যে কৈতন দিতাম ওটা ওরা বুঝতো না, ওরা মনেই করে না। ওরা মনে করে যে ওরা বড় লোকের মেয়ে, ওরা এরকম করে চলে। তো এরকম করে দিতে দিতে যখন 9-এ পরীক্ষা দিল, রেজাল্ট যখন খারাপ আসলো, মানে পাশ করছে, রেজাল্ট ভালো না, তখন আমি বললাম যে দেখ আমি জীবনে কি করলাম তোরা তো দেখলি না জীবনে, কিন্তু এই রেজাল্ট আমি তো করে পড়াশোনা করাম না, আমি তোর ঢাকা নিয়ে যাম, কাজ করাম তোর দে। ঢাকা নিয়ে আসলাম, নিয়ে এসে গার্মেন্টসে দিলাম। আমি গার্মেন্টসে দিয়ে ও কান্দে না, আমি কান্দি যে ওর পড়াশোনাটা আমি নষ্ট করাইলাম। তা মাঝে মাঝে আমি কি করি, স্কুল খুঁজি ওরে না কইয়া। আমার কথা হইলো যে ওর কষ্টও করাম, লেখাপড়াও করাম, দেখি কোনটা ও এগিয়ে যায়। তো কিছুদিন চাকরি করে 2-3 মাস মনে হয় আমার টাকা পয়সা দিচ্ছিল। তারপরে একটা ছেলের ফান্দে পড়ে গেল মেয়েটা। আচ্ছা, মানে আপনার বিয়ে, যে মেয়েটাকে বিয়ে দিয়েছিলেন তার পরের মেয়ে? হ্যাঁ, এই যে এসএসসি পরীক্ষা দিল, এটা একটা ছেলের ফান্দে পড়লো। পড়ার পরে শুরুর তো আমি না করছি যে না দেখো তুমরে এত দূর আমি নিয়ে এসছি, তুমরে ভালোভাবে মানুষ করার জন্য, তোমরা ভালো মানুষ লেখাপড়া করো, তুমরে আমি দেখে বিয়ে দেব। যদি টাকা 5 লাখও তোমার দেওয়া লাগে, আমার যদি ভিক্ষাও করা লাগে, আমি তাও করব, তাও তুমর ভালো দেখে আমি বিয়ে দেব। তা আমি দেশে ছেলে খুঁজলাম যে ওই যে সেনাতে চাকরি নেয় বা পুলিশে চাকরি নেয়, যদি লগর যদি 2-4-5 লাখ টাকাও দেওয়া লাগে, আমার মেয়ে তো কামাই করতেছে, আমি কামাই করতেছি, ওর 5 লাখ টাকা দিলে তো আমার সমস্যা নেই, ওর সংসার ভালো হবো। তো ওই ছেলের ফান্দে পড়ে 7-8 মাস চাকরি করে ওই ছেলের সব টাকা খাওয়াইল। খাওয়ানোর পরে একদিন রাত্রে আমার ছোট ভাইরে ডাক দিলাম। আমার ছোট ভাই উত্তরা গাড়ি চালায়, আমার আম্মারে নিয়ে এসেছি ফোন দিয়ে, নিয়ে এলাম। নিয়ে আনার পরে আমি বললাম যে তোরা হুনে কাগে ও কি চায়, ওই ছেলের সাথে কি সম্পর্ক রাখবো না রাখবো না। আমার ভাইয়ের সামনে জব দিয়ে হালাইলো, কয় আমি হেরে বিয়ে করবো, মানে একটা হিরুনসি নিশা পানি করে। তা আমার ভাইয়ে কি করলো, স্টাম আনালো আমারে, কয় তুমি স্টাম কিনে নিয়ে আসো। স্টাম কিনে নিয়ে এলো, ঘরের দরজা জানালা সব বন্ধ করলো, ভয় দেখাইতেছে। এরপরে ওই কথাই শিকার হয়ে গেল। পরে রাইতের 12টার সময় আমারে হুদ্দে ওরে হুদ্দে বাড়িতে পাঠাই দিল, মারে হুদ্দে। বাড়িতে গেলাম, যাইয়া সকালে যাই পৌঁছিলাম, জহরের আওয়াজ দিছে, তখন আমি বাড়িতে না পড়লাম যে আমার আর থাকা সম্ভব না, আমি তো মানুষের কাম করে খাই। আমি আইসে সাবার পর্যন্ত আসিনি, যখন আমি নবীনগর আইসি তখন আমার বাড়িতে ফোন দিছে, কয় মায়া নাইকা। আমি আর উঠিয়ে নাই, শরীরে এমন অবস্থা, আমি তো মায়া নাই, এখন ঘুরে তার আমি যাইতে পারতাছি না। আমি বাসায় আসছি, আইসে সারা রাত গেছে, আমি সিকির পেটে কানছি যে পোলাপান স্বামী ছাড়া হইলাম, সবকিছুই করলাম, কিন্তু পোলাপান কন্ট্রোলে রাখতে পারলাম না। বাপ মায়ের টাকা দিলাম, পয়সা দিলাম, কিন্তু বাপ মা আমার পোলাপানটি মানুষ বানাইতে পারলো না।
তো এলে দুঃখ করে আমি কান্দিছি, কান্দার পরে অনেকগুলো ডাইমেনশন আছে আজকের এই গল্পের, অনেকগুলো। এবং আমি যাব আপনার কাছে, বিরতিতে যাওয়ার আগে একটু একটা কথা বলতে চাই। ডাইমেনশন গুলো হচ্ছে এরকম যে এই ভদ্রমহিলার জায়গাটা থেকে দেখেন উনি কোনো কমতি রাখেনি, ওনার যে সামর্থ্য ছিল সেই সামর্থ্যের চূড়ান্ত পর্যায়ে চলে গেছেন। কিন্তু সন্তানের জায়গাটা থেকে বাবা মা খুবই 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 গুরুত্বপূর্ণ, সেটা যেই পরিবারে সে মানুষ হোক না কেন। এবং একজনকে যদি পায়, ধরুন মা যে দায়িত্বটা পালন করেছে, বাবাও যদি সে দায়িত্বটা পালন করতো, তাহলে হয়তো এই মেয়েটির ক্ষেত্রে ঘটনাটা এরকম ঘটতো না। সেটা সন্তানের জন্য একেবারেই বেসিক নিড। কি বলবেন, এখানে ভদ্রমহিলাকে দোষ দেওয়ার কিছু নাই, মেয়েটাকে দোষ দেওয়ার কিছু নাই, কারণ মেয়ের যে বয়স বা এই ছেলেটার যে বয়স, সেই বয়স থেকে বাবা মার এই কষ্টটা বোঝাটা সম্ভব না, আসলেই সম্ভব না। আমরা কেবলমাত্র যে বয়সে থাকি সেই বয়সটাকেই বুঝি, যে বয়সটা অতিক্রম করে এসেছি সেই বয়সটাকে বুঝি, কিন্তু এর পরের বয়সের যে অভিজ্ঞতাটা কি সেটা আমরা সেই বয়সে বুঝি না, বা প্রকৃতি আমাদেরকে সেটা বুঝতে দেয় না। সুতরাং ওই মেয়েটি যদি বুঝতো যে তার মা আসলে কতটা কষ্ট করেছে তাদেরকে মানুষ করার জন্য, তাহলে হয়তো এত বড় একটা সিদ্ধান্ত সে নিতে পারতো না। খুব কঠিন আসলে। হ্যাঁ, কি হলো? পরের দিন সারাদিন আমি আর কাজে যাইনি, না যাই ওর যেন যেন বান্ধবী আছে সব জায়গায় ঘুরছি, ঘুরতে ঘুরতে আমার বড় মেয়ে আসছিল সাবান, ওরে ফোন দিয়ে আনছি, আইনে ওরে নিয়ে খুঁজছি, খুঁজতে খুঁজতে না কোথাও পাইনি। যখন আসরের আজান দিছে তখন ওর একটা বান্ধবী আসছে, 11 নম্বর বাজারে থাকে। তাই কইতাছে, কয় আন্টি আপনি একটু আমাকে বাসায় যাবেন? কে? কয় দরকার আছে। তা আমার মেয়ে কইতাছে, কয় মা মায়া ওগো বাসায় আসছে। বড় মেয়ে কি মানে তখন আপনার সঙ্গে? মানে আমি ওরে ফোন করে নিয়ে এসেছি অশান্তির জন্য। পরে যাইতে যাইতে মাগরিবের আজান পড়ে গেলাম, যাই দেখি যে আসলে আছো এই বাসায়। পরে ওই বাসার সবাই মানে বুঝেছে ওরে যে মা তো মা এত কষ্ট করে তোমার মানুষ করছে, কিন্তু মার তোমরা যে অবস্থা করো এটা তো ঠিক না, তুমি তো পড়ার মায়েরও তো এটা করতে পারলাম না, তুমি নিজের মারে যা করতেছ। তো সবাই বুঝে উঠেছে। পরে আমারে কই দিল জ্বরে যেন বাসায় নিয়ে মারেন না। ওরে বাসায় সবার কাছ থেকে কই ঠই নিয়ে এলাম, নিয়ে আহেরা বাসায় এনে ওর কিচ্ছু কইনি। যেমন কালকে বেতন পাবো, এটা আজকের ঘটনা। তো রাইতে আমি বুঝাইলাম যে মা আমার বাড়িতে এরকম ঘর দরজা দিতেছি, টাকা পয়সার খুব প্রয়োজন, কিছু ঋণ আসছি, বেতন পাই যেন কারোর দেও না, বেতন ঘরে নিয়ে এসো। ও বেতন পাইতো 12-14 হাজার টাকা করে বেতন পাইতো গার্মেন্টসে। আজকে রাইতে এই কথাবার্তা, কালকে বেতন পাবো। ওরা আবার ওই যে ডাচ বাংলার মাধ্যমে ও টাকা উড়ায়, তো টাকা উড়াইয়া ছেলেরে দিতে আসছে সব 13,000 না কত হাজার টাকা দিয়েছে। দিয়ে যখন ঘরে আসছে ওই দিনকে আমি ওর পিটুন দিচ্ছি, মানে হাত পা বাইন্দে ঝাড়ু দিয়ে পিটাইছিলাম। পিটানোর পরে আমার বলতেছে যে নাও যাই তোমার আমি টাকা উড়াই দিন। তা আসলে আমি খুব অবর, এখনো আমি অবর, আমার পোলাপানে যা কয় আমি তাই বিশ্বাস করি। তো আমি ও আগে আগে যায়, আমি পিছে পিছে যাই। তো যাইতে 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 এই যে ডাচ বাংলা ছাড়াইও আরো জায়গাও। তা আমি কই তুই ওইদিক যাস কে, এই যে এনতনে টাকা উঠায় মানুষে, তুই অত দূর যাইতেছস কে? ওই যে সামনে তো উঠান। তো এই সামনে কইতে কইতে আমারে মনে করেন যে পল্লবী থানার মধ্যে যাই ও দাঁড়াইছে, এর আগেও আর দাঁড়ায়নি। তো ও যখন থানার মধ্যে গেছে আমি তো আর জানি না যে ও আমারে কি করবো। তা আমিও গেছি, ও যায় দাঁড়াইছে, ও তো আমারে নেওয়ার জন্য দাঁড়াই আছে। তা আমিও গেছি, যাওয়ার পরে পুলিশের বলতেছে কয় এই মহিলার কাছে আমি আর থাকতে চাই না। কেন, তোমার কি হয়? কয় মায়া যে আমার থানার মধ্যে নিয়ে এসছে, তো পুলিশে যাবার দিতেছে না, আপনি আহেন। পরে মুন্না ভাই আসলে পুলিশে দেখে কয় যে আপনার লোক, যে হ্যাঁ, আপনি নিয়ে যান, আপনি যেটা বিচার করেন। পুলিশ বলছে হ্যাঁ। পরে নিয়ে আসলো মুন্না ভাই, আমার বাইকে নিয়ে আসার পরে আমারে বললো যে তুমি বাসায় যাও, আর মায়ারে হাতে করে হের বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হের বউ আমারে ফিরের মতো ভালো জানে, মুন্না ভাইয়ের বউ আমার অনেক ভালো জানে। পরে মুন্না ভাইয়ের বউ অনেক বুঝেছে, বুঝে দেখছে যে ওর সাথে পারা যাব না, মেয়েটার সঙ্গে, আপনার মেয়ের সঙ্গে। হ্যাঁ, ও যা কয় এটা মানে কোনোভাবেই মানে গ্রহণযোগ্য না, ওর কথা গুননি। পরে মুন্না ভাই রাত্রে আমগো বাসায় আসলো, আসে পরে কইল যে দেখ তোমার ছেলে মেয়ে একটা মানুষ না, কারণ তোমারে জেলেও ঢুকাইতে পারে, তুমি ওগুলো কিছু কইও না, আর তুমি ওগুলো বাড়িতে পাঠাইতো। বিরতি নেব আরেকটা, প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। প্রত্যেকটা মানুষের জায়গাটা থেকে সিচুয়েশনকে ব্যাখ্যা করাটা তার মতো করে অ্যাফার্মেটিভ, তার মতো করে সত্য। যদি ওই মহিলা, যে মেয়েটার সম্পর্কে আজকে এই ভদ্র মহিলা বলছেন তার নিজের সন্তান, যদি ওই মেয়েটা এখানে থাকতো তাহলে হয়তো তার জায়গা থেকে অনেক কিছু বলার ছিল।
কিন্তু আমাদের সামাজিকতার জায়গাটি থেকে মা তো মাই, মা সন্তানের কখনো অমঙ্গল চান না, এবং সেই মাকে যদি কেউ এরকম ভাবে, উনি যেটা বলছেন সেটা যদি সত্যি হয়ে থাকে, যেহেতু আমাদের এটা ইনভেস্টিগেটিভ শো না, যদি কেউ থানায় নিয়ে যায় সন্তান হয়ে এবং পুলিশকে গিয়ে যদি এরকম স্টেটমেন্ট দেয়, এর চাইতে দুঃখজনক বিচার আপনি কি করবেন? এখানে বিচারের কিছু নাই, কিন্তু এর চেয়ে কষ্টকর এবং দুঃখজনক পরিস্থিতি আসলে কি হতে পারে? রাশেদ, তুমি কি এটা জানতে, তোমার মা যেটা আজকে বললো? হ্যাঁ, আমি জানতাম। এটা কতদিন আগের ঘটনা? এটা তাও 1.5-2 বছর হবে। তুমি এই বিষয়টাকে কিভাবে দেখেছিলে ওই সময়? তোমার মা যেটা বললো সেটা কি সত্য? হ্যাঁ, সত্য। তোমার সঙ্গে তোমার ওই বোনের সম্পর্ক কেমন ছিল? ভালো ছিল। ভালো ছিল। তো কি মনে হয় যে কাজটা তোমার বোন করেছে সেটা কি আসলে ঠিক করেছে? না, একদমই ঠিক করেনি। তুমি কিছু বলেছিলে ওই সময় তোমার বোনকে? আমি তখন গ্রামের বাড়ি ছিলাম। গ্রামের বাড়িতে ছিল। ওকে, জি। বললো আপনাকে যে ছেলে মেয়ে মানুষ না বা এরকম কিছু একটা। হ্যাঁ, পরে ওরে বাড়িতে পাঠাইলাম। আমার ছোট ভাই দায়িত্ব নিল যে তোমার আজকের তনে যা কিছু লাগবে সব আমি দিই। মানে আপনার ওই মেয়েটার? হ্যাঁ। আচ্ছা। তোমার মা দেখ বা না দেখ, আমি বলছি যে আমি তোমার কিছু দিব না। পরে আমার ভাই বলছে যে তোর মাও কিছু না দিলেও আমি দিব, তোর যা লাগবে তুই আমার করবি। পরে ওরে এর আগে উন্মুক্ততে ভর্তি করাই দিছিলাম আমি। আচ্ছা। মানে এই ঘটনার আগে? হ্যাঁ, ঘটনার আগে। মানে পড়াশোনা করুক উন্মুক্ততে, পাশাপাশি সে কাজও করুক। আমি উন্মুক্ততে ভর্তি করাই দিছিলাম। আচ্ছা। তারপর উন্মুক্ততে মানে 9 পরীক্ষা দিয়ে হাইরে 9 পরীক্ষা মানে ভর্তির পরেই এই ঘটনা। আচ্ছা। পরে বাড়িতে পাঠাই দিলাম। দেওয়ার পরে আমার ভাইয়ে ওরে সবকিছু মাইনে নিল যে তুমি আজকে তো না আমার কথা শুনবা, আমি তোমার মামা না, আমি তোমার বন্ধু, তোমার যখন যেটার প্রয়োজন পড়বো তুমি আমারে বলবা, তোমার মারে বলার দরকার নেই। তো কিছুদিন থাকলা হারে পরীক্ষা আসলো। পরীক্ষার সময় আমার বোনের বাসার তো পরীক্ষা দিল। আমার ভাই খাওয়ার টাকা 2 মাস যে থেকে পরীক্ষা দিছে, খাওয়ার টাকা দিচ্ছে, তারপরে ফরেন ক্লাবের টাকা দিছে, আমি দিইনি। না দেওয়ার পরে আমার ভাই দিছে। দেওয়ার পরে আমার ভাই আবার কাপড় চোপড় কিনে দিচ্ছে, তেল সাবান দিচ্ছে। বউ তো হয়েছে পড়ার মেয়ে, তো বোনের মেয়ের এগুলো এত কিছু দেয়, বউয়ের তো অবশ্যই খারাপ লাগার কথা। এমনকি যুগ হয়েছে খারাপ, তো বউয়ের সাথে একটু গন্ডগোল, মনোমালিন্য হয়েছে বিষয়টা নিয়ে। আচ্ছা। ওই লাহারে বউয়ে আবার এমন একটা পেঁচ লাগাই দিচ্ছে যে মায়া ফোনে কার সাথে কথা কইছে। তা আমার ভাই খুব রাগী মানুষ, হেনতনে ওর সাথে কথা কওয়া বন্ধ। যে আমি ওরে এত বুঝাইলাম, এত কিছু করতেছি, করার পর ও আমার কথার অবাধ্যতা হইলো, তাহলে তো ও তো মানুষ হবো না। তো আমার ভাই তখন পিছিয়ে গেল গা। যাওয়ার পর আমি বাড়িতে গেছি, আমার কথা আছে যে মা আমি তো সামনে আমার মেট্রিক পরীক্ষা, তো তুমি আমারে নিয়ে যাও, আমি চাকরি করবো আর পড়াশোনা করবো, আমি আর এরকম করবো না। তা আমার বড় মেয়ে আমার না করলো, কয় না মা ওরে নিয়ে যাও না, ও কিন্তু কালসাপ, ও কিন্তু তোমার কথা মানবো না। তা আমি ওরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে গেছে বছর নিয়েছি বাড়ির, যখন 8 পরীক্ষা দিয়েছে রাশেদকে, হ্যাঁ, তখন ওরা আইনে 9 আমি জার্মান টেকনিক্যালে ভর্তি করাইছি। ওরাও নিয়ে আসলাম যে আমি জীবনে এত কষ্ট করলাম, ওরা আমার মূল্য দেয় না, কি করি তাও দেখে না। কিন্তু ওরা যখন আমার কাছে নিয়ামু, ওরা যখন আমার দেখবো, তখন ওর মধ্যে একটা মায়া বসবো। তখন আমার সবাই না করছে, কয় ওর নেও না, ওর নিলে আরো সমস্যা হবো, কথা শুনবো না, ঢাকা শহর ভালো না। তা আমি কইছি যে না, আমার কাছে থাকলে কোনো সমস্যা হবো না। আমি আইনে জার্মান টেকনিক্যাল ওরা ভর্তি করাইলাম। করানোর পরে ওরে আমি ঘরে টিচার দিলাম, মায়ারে নিয়ে আসলাম। তো মায়ের সামনে পরীক্ষা, তো বাইরে পড়তে যাব। তা আমি রাত্রে ঘরে থাকি, স্যারেরও আমি রাত্রে আইতে কই। স্যারের সাথে আমার কন্টাক্ট আছে যে 7টার সময় এসে পড়াবার নিগে। তখন আমি ঘরে থাকি, সারাদিন আমি ঘরে থাকি না। এখন আমি সারাদিন ঘরে থাকি না, ওই স্যার রাত্রি আসে। যখন মায়ারে দিলাম ওনার কাছে প্রাইভেটে, তখন স্যারে কি করে, সকালে 8টা-9টা বাজে ঘরে ঢুকে 12টা 12:30 বাড়ায়। মানে আমি 1টা-1:30টার মধ্যে ঘরে আসি। আচ্ছা। আবার যাই আমি কামে, কিন্তু ওই টাইমটাতে আমি ঘরে আইসা দেখে শুনে আবার আমি কাজে যাই। ওগুলো ওইটা উডিং করা শেষ, আমি কোন টাইম বাড়াই, কোন টাইম ঘরে আসি, ওরা ওইটা মানে ওই টাইমটা মেইনটেইন করে। তো স্যার যে সকালে আসে 4-5 ঘন্টা স্যার যে ঘরে থাকে এটা আমি জানি না। আমগুর অন্তন একটা ছেলে, এই যে 1 বছরের কথা, আমগুর অন্তন একটা ছেলে সেনাতে ঢুকবো, আমগো পাশেই থাকে। তো ওই ছেলের সাথে আমার ফোনে কথা হয়েছে, ছেলেরে আমার কথাবার্তা হইনা খুব ভাল লাগছে। তা
আমি মনে করলাম কি যে যৌতুক তো আমার এমনিও নাকবো যদি একটা চাকরিজীবী ছেলে হয় তাহলে আমার যৌতুক গেলেও আমার লাভ আছে, আমার মেয়ে তো সুখে থাকবো। ঈদ আসলো, গেছে ঈদের সময় আমরা বাড়িতে গেলাম, তারপর ওই ছেলে আমাদের বাড়িতে আসলো, মেয়েরে দেখলো, ছেলেও মেয়েরে দেখলো। তো হ্যাঁ করে দুজনই ভালো, তো ভালো কথাবার্তা হইলো। 1 সপ্তাহ আমরা বাড়িতে থাকলাম, ছেলেও পড়ার সময় আমার কাছেই থাকলো। তো কথাবার্তা হইলো যে তুমি চাকরি নেও, তুমি যখন চাকরি পাবা তখন তোমার সাথে আমার সম্পর্ক আলাদা হবো। কিন্তু এখন তো কোনো কিছু করার মতন নেই। কয়েট হয়ে থুয়ে আসলাম, আসার পরে ঢাকা আসলাম, আসার পরে ফোন দেয় আমার মেয়ে জইলে পুরে জায়গা কিনাইছে, ঢাকা করবা নাকি, ইন্টারভিউ দিবেন নাকি ওই চাকরির জন্য। তা আমারে বলছে যে আন্টি আমি আপনার বাসাতে ঘুরে যাম, আমার একটা এলাকার ছেলে কি আমার বাসায় আসতে পারবো না? তা আমি মন রয়েছে অন্যরকম, আমি বললাম যে আইসে বেড়াই যাই, মানে এনে যে স্যারের সাথে যে খটকা আছে এটা আমি জানি না। আপনি তখনও জানেন না বিষয়টা? আচ্ছা। এই ছেলের সাথেও আমার সাথে একটু গ্যামজাম থাকে, কেন নাকি পড়াশোনা করে না। আমি প্রতি মাসে 2000 করে টাকা দিলাম স্যারের ভালো একটা রেজাল্টের জন্য, যে তোর একটা ভবিষ্যৎ, আমি কষ্ট করছি তোরা তো ভালো থাকবি, আজকে যদি তুই পড়াশোনা করে আগে আবার পাস, আমার মতো তো এরকম কামলা খাটা লাগবো না, আর তুই যদি আমার মতো থাকস তাহলে তোর আমার জন্য কষ্ট বেশি করা লাগবে। আমি তো যে কোনো রাস্তায় দাঁড়াই আছি, তুই এমন রাস্তা নাও পাইতে পারস, এর জন্য খারাপও হইতে পারস। এলির জন্য আমার সাথে গেম, আমি পোলাপানের সাথে কেস করি, অনেক কেস করি খালি পড়াশোনার জন্য। পড়াশোনা করলে আমার কোনো মাথা গরম হয় না, কিন্তু যখন দেখি যে না ওরা আমার পয়সারে কোনো দাম দিতেছে না, ওরা আমারই খালি ক্ষতি করবো, ওরা নিজে ভালো হবো না, তখন আমার মাথা গরম হয়ে যায়। আমি যে 7-8টা বাসায় কাজ করি, আমার মানুষ অনেক কথা কয়, আমি যদি একবেলা না যাই মানুষ অনেক। এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমার বাসায় অনেকেই কাজের লোক আছেন এবং তারা র্যান্ডমলি চেঞ্জ হন, এবং কখনো দেখা যায় যে আমরা স্যাটিসফাইড থাকি না তাদের জবের কারণে বা যেভাবে পারফরমেন্স করা দরকার, কখনো দেখা গেল যে সে স্যাটিসফাইড থাকে না, এই কারণেই খুব র্যান্ডমলি চেঞ্জ হয় এবং অনেক বাসাতে এটা হয়। তো এই যে বিষয়টা উনি যেটা পয়েন্টটা একটু আগে করলো, যে বাসায় কাজের মান ঠিক না থাকলে কাজের বুয়া যিনি থাকেন বা কাজের লোক যিনি থাকেন তাদেরকে কি ব্যবহারটা করানো হয় বা কি ব্যবহারটা তাদের সঙ্গে হয় বা কি কথাটা তারা শোনে, এটা যদি সন্তানদের দেখানো যেত, বা প্রত্যেকটা সন্তান কি, আমি মনে করি শুধু কাজের জায়গাটা না, প্রতিটা সন্তানকেই যদি দেখানো যেত যে তার বাবা কিংবা তার মা কি কষ্ট করে এই অর্থটা উপার্জন করে নিয়ে আসেন তাদের জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের ভবিষ্যৎটা ভালো করার জন্য, কি পরিমাণ অপমান সহ্য করতে হয়, কি পরিমাণ পরিশ্রম করতে হয়, কি পরিমাণ রিস্ক নিতে হয়, কি পরিমাণ নিজের ভালো লাগাকে বিসর্জন দিতে হয়, কি পরিমাণ নিজের চাহিদার জায়গাটাকে নষ্ট করে দিয়ে সন্তানের কথা চিন্তা করতে হয়, প্রত্যেকটা ছেলে মেয়েকে যদি এই জিনিসটা দেখানো যেত, তাহলে আমাদের এই যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা কিংবা আমাদের এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা, আমাদের এই যে এত এত শিক্ষক রেখে এত গোল্ডেন এ প্লাস বের হয় প্রতি বছর, হ্যাঁ, এবং তারপরেও যে বৃদ্ধাশ্রম বেড়ে যায়, তারপরেও যে এত এত সমস্যা সমাজে বাবা মাকে আমরা দেখি না, হ্যাঁ, আমার মনে হয় না যে এটার প্রয়োজন হতো। আমাদের আসল শিক্ষার জায়গাটা আসলে এটাই হওয়া উচিত, যে তুমি যে পয়সায় বড় হচ্ছ, তুমি যে এটা খেয়ে তোমার ভবিষ্যৎ তৈরি করছো, তুমি তোমার জন্য যে মানুষগুলো হাড্ডিসার হচ্ছে, তোমার জন্য যে মানুষগুলো পরিশ্রম করে মান সম্মান বিসর্জন দিয়ে তোমাকে বড় করার জন্য কাজ করছে, তাদেরকে আগে ফার্স্ট দেখো, তারা কত কষ্ট করে তোমাকে বড় করছে এবং তারা কি পরিমাণ অপমান সহ্য হচ্ছে, কি পরিমাণ পরিশ্রম করে তারা তোমাদের জন্য সময় দিচ্ছে। এই শিক্ষাটা আগে প্রথমে নাও। মানে তাদেরকে যদি এই সন্তানটা রেসপেক্ট করতে পারে, অটোমেটিক্যালি সমাজের বাকি সদস্যদের প্রতি তাদের রেসপেক্ট চলে আসবে। আনফর্চুনেটলি আমাদের শিক্ষা ব্যবস্থায় কোথাও মাকে নিয়ে বড় কোনো চ্যাপ্টার নাই, কোথাও বাবাকে নিয়ে বড় কোনো চ্যাপ্টার নাই, এবং কোনো বইই নাই। আমাদের এই জায়গাটাই যদি শিক্ষা না থাকে পরিবারের, যেই মানুষটা আমার জন্য সারাটা জীবন দিয়ে দিল তাকে আমি রেসপেক্ট করি না, তার পয়সার মূল্য আমি দেই না, হ্যাঁ, সে কি বলে সেটা আমি শুনি না, তাহলে এই ছেলে এই মেয়েরা বড় হয়ে সমাজের জন্য কি করবে সেটা তো আরো অনেক পরের বিষয়, তাই না? সো এই জায়গাগুলো খুব আমরা কেন জানি ওভারলুক করে গেছি, সচেতনভাবে করেছি নাকি অসচেতনভাবে করেছি, কিন্তু এই জায়গাগুলো আমাদের ফোকাস করা উচিত। জি, আপনি যেটা বলছিলেন যে আপনার ছেলের প্রতি আপনার একটা কষ্ট আছে, আমি ওর কথা শুনবো ইনফ্যাক্ট শেষের দিকে গিয়ে। মেয়েটার কি হলো তারপরে যে বাড়িতে আসলো? হ্যাঁ, হেই মেয়ে পরে আমার একদিন মেয়েদের হাতেও কেসকেসাইছি আমি দুপুরে, আমার বাড়ি এলি ডাইকে নিয়ে আমার বলতেছে, কয় আপা আপনার একটা কথা কম। আমি কই কি করবেন? কয় আপনার মেয়ে যে বিয়ে করতে চায় না, আপনার মেয়ের সমস্যা আছে। কি সমস্যা?
আপনি তো ঘরে থাকেন না, একটা টিচার ঘরে 5-6 ঘন্টা কি করে, কি পড়ায় আপনি মেয়েরে? আমি কই কখন আসে? কয় আপনি যান 6টা বাজে, আর আপনার টিচার আসে ঘরে 7টা-8টা বাজে, আর ভাড়ায় আপনার টিচারে 12টা 12:30 বাজে। মানে যখন আপনি আসবেন তার আধা ঘন্টা আগে। তা আমি মেয়েরে জিজ্ঞেস করলাম, তোমার তো আমি এতদিন পালছি, তুমি এসএসসি পরীক্ষা দেবা, হয় তুমি কেউ পছন্দ করে হেরা আমার সামনে নিয়ে আমি বিয়ে করাই দিব, তোমার পছন্দিতেই বিয়ে হবে, কিন্তু বিয়ে করতে হবে এখন। আর আমি তুমি বুঝার এত বাইতে পারবো না। তুমি যে আমার বলো যে 5 বছর পড়াশোনা করে তারপরে তুমি বিয়ে করবা, 5 বছর তো আমি মরমু, আমি আর কদিন তুমি করে কাম করে খাওয়াম, আমি আর কাম করতে পারবো না। আর তোমার বিয়ে করতে হবে, আমার মাথার বোঝা একটু কমায় দিতে হইব তোমার। কয় আমি পড়াশোনা করবো। আমি কই তুমি বিয়ে করো, তোমার যদি পড়াশোনা খরচা লাগে আমি কিছু দিব। তারপর পরে আমার মেয়েরে আমি এই কথাই চাপ দিলাম যে আমার পছন্দিত না, তোমার যে পছন্দিত আছে তুমি হেরেই নিয়ে হ, আমি তোমার বিয়ে করাই দিব। আর তোমার যদি পড়াশোনার সমস্যা হয় আমি দেখবো, আচ্ছা তাও তোমার বিয়ে করতে হবে। আমার গাড়ির রূপে এত চাপ আমার আর সহ্য হইতেছে না। পরে কয় 5টা বছর আমার পড়াও, 5 বছর পরে আমি বিয়ে করব। মানে 5 বছর হইলো ওই ছেলে, মানে এই মাস্টার এখন অনার্সে পরে 5 বছরও পড়াশোনা করবো, হ্যাঁ, আর ও মানে 5 বছর অনার্স পর্যন্ত পড়বো, তখনকে বিয়ে করবো। এই কথা হইলে আমি বললাম যে মাস্টার সকালে আসে কেন? আমি আর কই না যে এই ঘটনা আমার অমুকে কই দিছে, আমি এটা কই না, আমি এটা ভিতরে রাখে দিই, আর ভিতরটা মনে আমার জইলে পুড়ে যায় ওগরেলি দেখে। কয় মাস্টার আহে সকালে রাশিদুলের সাথে আমার সাথে একসাথে পড়াইতে পারে না, ঝামেলা হয়, সেজন্য মাস্টার আহে। মাস্টার যেন সকালে আহে না, আমার রূপে দুষ্টাই, মানুষের দোষ দিয়ে দরকার নেই। তো যাকে আবার কিছুদিন গেছে, এর সাথে এমন ব্যবহার যে আইসে ঘরের দরজা আটকে এসেছে, ঘরে ঢুকতেই দিতেছে না। আমি কই উজুল বিয়ে নাও করে, যদি আমার সাথে বিয়ের কোনো সম্পর্ক নাও হয়, ও তো আমার এলাকার ছেলে, ও আমার কাছে আসতে পারবো, আমি ওর কাছে যাইতে পারবো। আমার যদি হুনি মরতাছে তাহলে আমি অবশ্যই দৌড়াম, ওর হাতে আমার কোনো সম্পর্ক দরকার নেই, আমার একটা এলাকার ছেলে। তো তুমি এরকম করতেছো কেন? কো যদি এই ঘরে আমি বিষ খাই মরমু। তো জাগা কানতে কানতে অস্থির ছেলে, বুঝে টুঝে পাঠাই দিলাম। দেওয়ার পরে এটা মুন্না ভাই থাকলো, মুন্না ভাইরে নিয়ে পরে আমি বললাম যে দেখেন এই ঘটনা। মুন্না ভাই কইতাছে ভালো না, মানে মুন্না ভাইরে ও বুঝাইছে, কলে যে দেখ পোলাপান বড় হয়েছে এখন, তুমি এলি কিছু কইও না। আমি আর মুন্না ভাইয়ের কাছে বলতে পারলাম না যে ওর সাথে মাস্টারের সাথে সম্পর্ক আছে, মানে এই জিনিসটা আমার মুখ আর আসলো না। আচ্ছা, নিজের মেয়ে তো হাজার, হ্যাঁ, আমি এটা মানে ভিতরেই রেখে দিই। জি, ফোন দিয়ে কান্দে, আন্টি আপনার সাথে আমি একটা আত্মীয় করতে চাইছিলাম, আপনারা আমার ফালাই দিলেন। বাবা তুমি ধৈর্য ধরো, তুমি ই করো না, একবারে তুমি মনে করো না যে এটা বাদ গেছে গা, মানুষের মন ঘুরতেও পারে। আর যদি নাই ঘুরে তুমি আমার আন্টি ডাকছ, আমিও তোমার ছেলের মতোই দেখবো, তুমি আবার যাবা, কোনো সমস্যা নেই। আলামিনের বুঝিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে আমি বারণ করলাম যে স্যার জানি সকাল আসে না, কিন্তু স্যার আল্লাহর 30 দিনই সকাল আসে। আমি ওই টাইমটা ঘরে থাকতে পারি না, আমি 6টা বাজে যাই, আমি এক ফিরে ওই কয়টা বাজে 12টা বাজে, মানে তখন আমি এক বাসার তনে বাড়াইয়া আরেক বাসায় যাই, তখন আমি একটু বাসাটা খুঁজে যাই। এর আগে আমার বাড়ানোর কোনো কায়দা নেই, আমি সকাল 6টা বাজে ঢুকি, 12টা পর্যন্ত আমার কোনো কায়দা নেই, আমি বাড়াইতে পারি না। একদিন আমি 10টা বাজে বাড়াই আসছি, বাসায় এসে দিই যে স্যার ঘরে। আমার তো শরীরে কাপ উঠে গেছে যে মানুষে যে কয় মিথ্যা তো কয় না। তাই আমি আর স্যারের কিছু কইলাম না। স্যার যখন গেল তখন মেয়ের আমি কইলাম যে তোমারে কয়দিন না করছিলাম যে স্যার যেন সকালে আসে না, স্যার তো সকালে ডেলি দিনে আসে, তাহলে আমার যদি কেউ কয় এটা কি মিথ্যা হবো না সত্য হবো, তখন আর কথা বলে না, কয় আজকে তো নাড়াবো না, বালা পড়ায় তো এই জন্য তোমার সমস্যা হয়, আজকে তো নাড়াবো না। আচ্ছা, আবার কিছুদিন যায়, সারা হেই মানে ও আমার না করে, আমি তাই মানি যে আসলে আহে না। তো বাড়িওয়ালা খালি মানে আমার মেয়ে দেখে আমি কিভাবে চলি, আমার চলন ফিরন দেখে উনি মায়া করে আমার উঠবে। তখন বাড়িওয়ালি খালি চিন্তা করে যে একটা পোলাপান যদি ডাক দেয় তাহলে কি হবো, হয়তো ফিডিং খাবো, নয় বিয়ে শাদী হইলে রাখবো না, তাহলে বেটির জীবনটা নষ্ট হবো। বাড়িওয়ালি আর কিছু করে না করে আরেকদিন আমার বলতেছে, কয় আপা আপনি কি কমু? আমি কি কন
কয় আপনার মেয়ের পরিস্থিতি খুব খারাপ, কয় আপনার মেয়ে স্যার যে ঘরে আহে দরজাতে বয়ে থাকে, আমি আপনি করে ভাড়া দিচ্ছি যে আমার সাথে একটু কথাবার্তা বলবো, আপনার মেয়েটারে দেখে আমার পছন্দ হয়েছে, আমার সাথে একটু বয়ে থাকে আল্লাহ গল্প করব, কিন্তু স্যার যায় ঢুকে ও দরজা মাইরে বই থাকে আর বাড়ায় না। তাহলে এনার ভাঙ্গার কিছু আমার কওয়া লাগবো? যাক আমি বাসাটা ছাড়ে দিলাম। আমার এলি হুনতে হুনতে না আমার খুব খারাপ লাগে দেখে বাসাটা ছাড়লাম, ছাইরে হুনতন আর একটু সামনে আসলাম। আসার পরে আমি সেপারেট রুম নিলাম। আপনি টিচারকে বাদ দিচ্ছিলেন না কেন? না, টিচারের বাদ দিমে যে আর পরীক্ষার সামনে, এই জন্য বাদ দিবার পাইতাছি না। এ তো ঘরে পড়তে বসেই না, ওই টিচারে যে জল্লা পড়ায় ওই জল্লাই, তাছাড়া ঘরে পড়তে বসে না। পড়ার কথা কইলেই মনে করুন উল্টা পাল্টা কথা কয় আমাদের। তে স্যারের বাদ দিম খালি পরীক্ষার জন্য খালি ধৈর্য ধরে আসছি। রুম সাইডে দিলাম, দিয়ে এনে আইলাম। আইলাহারে মেয়েরে কইলাম যে দেহ মান সম্মান জিনিস কিনতে পাওয়া যায় না, এতদিন নয় বাড়িয়ালি আসছিল তুমগরে দেখছে বা কইছে, এখন কইলে কেউ নাই, কেউ কবো না, কেউ দেখবো না, তুমি নিজে নিজে আনছে বয়ে যাবে। আমি কই স্যারের কল কিছু কইতে পারবো না, স্যার ওর সমান। আচ্ছা, আপনার ছেলের সমান, রাশেদুলের সমান। আচ্ছা, দুজন এক সমানই পড়ায়। পরে দেহ স্যারের কিছু কইলে কিন্তু মান সম্মান করলে থাকবো না, স্যারের আমি কিছু কইতে চাই না, তুমি সাবধান। তুমি এটা কথা কও, আমার কি স্যারের সাথে কোনো সম্পর্ক আছে? স্যার তো স্যারই, স্যারের সাথে আমি কি করব কও? তাহলে দেখেন মেয়ে আর মা, তা কি বুঝবো এর মধ্যে? তো যাক একদিন আমি বিকেল 4টা বাজে কাজে বাড়াই, 7টা বাজে আমি ঘরে আসি। তো 4টা বাজে আমি কাজে গেছি, 5:30 বাজে আমি ওই দিন আয় বসছি ম্যাডামের কয়ে। মানে আমার যা কাজ আমি অতি তাড়াতাড়ি কাজ করে ম্যাডামের কইছি যে ম্যাডাম আমি বাসায় যাবো আজকে। তো বাসায় আইসি, আই দেখি স্যার আমার ঘরের মধ্যে এই আচারি ডিব্বে ডাব্বি ভাঙ্গে ঘরের মধ্যে অনেক খিসখান্ড করে আলাইছে। তো স্যারও বাথরুমে, মায়াও বাথরুমে। তা আমি আর কিছু কই না, ঘরের ঢুইকেই দেখি ওই অবস্থায়। আমি গর্তনে বাড়াই, আমার শৈল অস্থির হয়ে যাইতেছে। আমি গর্তনে বাড়াইয়া বাজারে গেছি যে স্যার বাইরে যাবো গা, তখন আমি ঘরে ঢুকবো। বাজার তনে ঘুরে আইসে দেখি স্যার আসছি। আমি ঢুকলাম, স্যারে কয় আন্টি ই হয়েছে মায়া তো অসুস্থ। আমি আর কোনে যাই বেটা, তুই কি ডাক্তার? এটা আমার মুখ হারাইতেছে না, ওর সাথে আমার কোনো কথাই বলতে মন চায় না। ওরা আমি ছেলের জায়গা দিচ্ছি, আমি যত রান দিই আমি ওরে খাওয়ান দিই, 2 বেলায় খাওয়ান দিই। ও যা আসে আমি প্রত্যেকদিন ওরে নাস্তা দিই, আমি নিজে না খাইলে ওরে নাস্তা দিই। যে ও ছাত্র মানুষ, কষ্ট করে পড়াশোনা করে, ওই তো আমার মর্যাদাটা রাখলো না, আমার ওর সাথে কথা কইতে ঘৃণা করে। স্যার বাড়া একে লগা যাওয়ার পরে আমি ওরা জিজ্ঞেস করলাম যে স্যার এখন কে নিয়ে আইছিল? কয় মোবাইল নিতে আইছিল। আমি কই ঘরের মধ্যে এই অবস্থাকে? কয় বলে ঘরের মধ্যে আমার আত্মনে পড়ে গেছে লগা, আচারের ডিব্বে পড়ে গেছে। আমি কই তোমার না করছিলাম যে স্যার জানি ঘরে আহে না, 7টা বাজে যাবো। কয় স্যার আইসে তাই কি আইসে, মোবাইল নিতে আইসে। আমি আর সহ্য করতে পারতাছি না, আমি বড় মেয়েরে ফোন দিলাম, মলি তুই মিরপুর আয় তো একটু। তখন আমার মেয়ে সাবার থাকে। কয় কে কি হয়েছে? আমি কই দেখ মায়ের যে এই কাণ্ড, আমি আর সহ্য করতে পারতাছি না, তুই আয়। পরে আমার মেয়ে রাইতে আইলে এক খাটের উঠবে, ও আরেক রুমে হইছে, আমরা 3 মাউজি এক খাটে হইছি। হইলে আমি মলিরে কইতাছি যে দেখ আজকে যে দৃশ্যটা আমার চোখে পড়ছে, স্যার বাথরুমে, মায়াও বাথরুমে, কিন্তু ঘরের মধ্যে আচারের ডিব্বে ডাব্বি সব ভাঙ্গে ছেড়ে হালাইছে ঘরের মধ্যে এরকম। তা আমি যে ঘরে আসলাম, আসে দেখি স্যার, কিন্তু আমি কর্তন বাড়াই গেছি গে। তারপরে ঘুরে আইসেও দেখি স্যার আসছে। স্যারে বলতেছে যে মায়া অসুস্থ। আমি তাও কিছু বলিনি। তখন আমার মেয়ে আমার গাইল পাশছে, আমার কইতাছে তুমি তো বালা না, তুমি যদি বালা হইতা তাহলে ওর ঘরের মধ্যে আটকাইতা। মানে বড় মেয়েটা? হ্যাঁ, তুমি ওর ঘরের মধ্যে আটকাইতা, তুমি ওরা জিজ্ঞেস করতা, তুমি ওর ছাড়ে দিলা কিনিগে যে মা আমার ঘৃণা করার সাথে কথা কইতা, আমার কথা বলতে মন চায় না। কয় তোমার মেয়ে হয়েছে খারাপ, মানুষের কয়ে লাভ নেই। তো মায়া তুমি কি করতে চাও? উনি কান্দ অস্থির। কয় বলে তোমরা এটাই কি কবার পাও আমার স্যারের সাথে কোনো সম্পর্ক আছে? আমি স্যার তো স্যার, টিচার তো টিচারই, তোমরা কি কো? তোমরা ইলি কো, মানুষ আমার কব না। পরে আমার মেয়ে কইল যে মা চুপ করো। আমার মেয়ে ওই ছেলের নাম্বারে ফোন দিল, টিচারের নাম্বারে ফোন দিয়ে বলতেছে যে দেখ যে তুমি যে আজকে ঘরে আইছিলা, কেন নিয়ে আইছিলা? কয় মায়া অসুস্থ আছিল। কি অসুস্থ? বিষ খাইছিল। তারপর পরে আমার বড় মেয়ে বললো
যে তুমি বিষ খাইলো, আমরা কেউ বুঝলাম না, তুমি কিভাবে কিন্তু বুঝলে? তুমি বুঝলা। রাইট। আজকে যদি আমার মাজুল চালাক হইতো তাহলে তুমি তো গর্তনে বাড়াইতে পারতা না, তখন তুমি কি করতা? তখন ওই ছেলার কোনো কথা নাই, ফোনটা বন্ধ করে থইছে। তারপরে আমার মেয়ের অনেক বুঝাইলো, আমার বড় মেয়ে, যে দেহ মায়া, জীবনটা কিন্তু অনেক কিছু, তুমি আজকে যদি পাও পিছলে এক জায়গায় পড়ে যাও, তুমি আর জীবন উঠতে পারবা না। কিন্তু তোমার যে বয়স, তুমি কিন্তু ভেজাল করে ফেলাইছো অলরেডি 2 জায়গায়, তুমি কিন্তু বাঁচবা না। তুমি আমার মার কোনো কিছু রাখলা না, তোমার জীবনটাও নষ্ট করলা। তো যা হয়েছে হয়েছে, ইন্তনে তুমি ভালো হয়ে যাওগা। ওই বাসা আবার ছেড়ে দিলাম, স্যারের বিদায় করে দিলাম। ওর পরীক্ষা হয়ে গেল, স্যার বিদায়। স্যার 8 দিন পড়াইছিলাম, পুরা মাসের টাকা দিয়ে দিলাম, দিয়ে কইলাম যে পড়ার না কোনো। ওর পরীক্ষা হয়ে গেল, যাক স্যারে কইল যে আন্টি আমি যদি কোনো ভুল করে থাকি মাপসাপ করে দিয়েন। আমি আর কোনো ভাইয়ের সাথে কোনো প্রত্যুত্তর করার কিছু না। 6 নাম্বার আমি বাসা নিলাম। 6 নাম্বার বাসা নেওয়ার পরে 1 রুম নিচ্ছি, কোয়ার্টার বাসা। তো 1 তারিখে গেছি, 2 তারিখ 3 তারিখের দিন আমার স্যারে ফোন দিচ্ছে, আন্টি আপনি কই? আমি বাসা। কয় আমার তো একটু একটা বইয়ের দরকার আসছিল। আমি কই কিসের বই? কয় রাশেদের একটা বই লাগবো আমার। আমি কই তুমি বই নিবার কহ নাবা? কয় আমি এক্ষণে আম। কি বই আম? আমি কই কি বই আবা? আমি কি বই কম? আমি কিছু তো চিনি না, কোনো আসছি তাও কম না, আমি যে 6 নাম্বার আছে এটাই জানি আমি। কইতে না কইতেও আমার ঘরে যায় হাজির শেষ। ও সে আমার বাসাটাও চিনছে। বাসায় গেল, যাওয়ার পরে বই মায়া বাই করে দিল। তা আমি কামে জামগা জুলুম আমার, আমি বইয়ে চা খাইতাছি, আমার দনি গেছে। তা আমি চাটা খেয়ে বাড়াই গেলাম গা। আমি কই যাবই গে। তো সেদিন বইটা গল্প টল্প করে গেছে। এরকম করে করে দিনের মধ্যে 2 বেলা হয়, 3 বেলা হয় বাসায়, আমি কইতে পারিনি। তো ওই ম্যানেজার আমার একদিন বলতাছে, কয় আপনি ঘরে যে একটা ছেলে আহে, এটা কে? ওকে। আমি কই কয়দিন আসছে? কয় প্রত্যেক দিনে আহে, দিনের মধ্যে 2-3 বার আসছে। তা আমি আর মায়ের কিছু না কইয়ে আমি মুন্না ভাইরে ডাকলাম, যে আমি আসলে কিছু আমার মাথায় ধরে না, আমি কি কমু, ভালাই কম না খারাপ কমু, আমি কিছুই কইতে পারি না। তো মুন্না ভাই আসলো, আসে এটা কি মায়ের পরীক্ষা কাছে এসে বসছে। মায়েরে জুতা কিনে দিল, সব যা যা লাগে ওর সবকিছু কিনে দিল মুন্না ভাই। মুন্না ভাই কিনে দেহারে কইলো যে দেখো জীবনটা তোমার জীবনটা তুমি যেভাবে গড়াবা ওইভাবেই গড়ে উঠবো। তো আমি চাই যে তুমি পড়াশোনা করে আগেই যাও, তোমার মা যে কষ্ট করছে তুমি যাতে না করো, আমি ওইটাই চাই, তাছাড়া আর কিছু চাই না। তা তোমার মা যে আমার ডাকছে, কি কে নিকে ডাকছে তুমি কসনি? পরে কয় আপনি আমার কাছে শুনেন। পরে আমি কইলাম যে দেখেন মুন্না ভাই, এই ছেলের জন্য আমি 3-4 ভাষা পাল্টাইলাম। তখন হয়তো আমার দোষ ছিল যে আমি মাস্টার বাদ দিইনি কেন, কিন্তু আমি তখন মাস্টার বাদ দিইনি একটা কারণেই, যে আমার ছেলের পরীক্ষা ছিল, এই জন্য আমি বাদ দিচ্ছিলাম না। কিন্তু এখন তো আমি বাদ দিয়ে দিচ্ছি, মেয়েরেও কুচিনে দিয়ে দিচ্ছি, এখন তো আমার স্যারের কোনো প্রয়োজন নাই। কিন্তু স্যার আমার এরকম করে ফোন দিল, ফোন দেওয়ার সাথে সাথেই উনি আমার ঘরে এসে বললো। তারপরেও উনি সেদিন গেল, তারপরে এখন এই যে দিনের মধ্যে 3-4 বার করে আসে, 2-3 বার করে আসে, এটাই কি? পরে মুন্না ভাই কইলো যে দেখো মায়া, তুমি যদি প্রেম করো রাস্তায় করবা, কোনো ছেলে ঘরে আসবো না। আর যদি কও যে না তুমি প্রেম করবা না, আমি করে চয় যে তুমি বিয়ে করবা, তাই তুমি তাও করতে পারো। আর যদি কও যে না তোমার চয় যে তুমি বিয়ে করবা, তাও তুমি সেই ছেলে নিয়ে আসো, আমরা এখন তোমার বিয়ে দিয়ে দিব না। উনি মানে কোনো রাজি নেই, উনির কথা হলো 5 বছর পরে বিয়ে করবো। আচ্ছা, ওই 5 বছর ওই ছেলে ওরে যে বিয়ে করবো এর কোনো গ্যারান্টি আছে? ছেলে যখন একটা লাইনে দাঁড়াবো, তখন আমি একটা কাজের লোক, আমার মেয়েটা যে বিয়ে করবো এর কোনো গ্যারান্টি আছে? পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, তো যাক, এটাই মানে আমার টেনশন। 2 দিন কি করলো, ওই সন্ধ্যাও নাগে আর ও গর্তন বাড়ায় জায়গা যায়, আমার বাসার সামনে যে রাস্তার মাথায় যায়, বইয়া গল্প করে দুজনে, এই স্যারের সঙ্গে। হ্যাঁ, গল্প করে ওই পোলাপানে ধরে, মানে ঢাকা শহর বুঝান না কিরকম পোলাপান। জি, পোলাপানে ধরছে, ধরে পরে বাসায় নালিশ দিচ্ছে, মেয়েটা তো এই বাসায় থাকে, এই মেয়েটা এইভাবে প্রত্যেকদিন কথা কয় এই জায়গায়। ম্যানেজার বললো, আমি বললাম যে তোর কি এটাই কি কাণ্ড? তুই কি আমার কি মরতে কস না বাঁচতে কস, কোনটা কস? কয় না আমি আর যাম না কোনোদিন। যাক, ছেলেও মানে আওয়াজ একটু বন্ধ হইতে আসছে। জি, তা আমি বললাম যে যাক, আমি আর এত আজাব কুলিতে পারতেছি না, ছেলের বোন আছে না, আমি ছেলের বোনের কাছে যাব,
ছেলে আয়া পড়ছে আমার বাসায়, আপনি আমার বোনের কাছে কেন যাবেন? আপনি আমার বোনের কাছে যাবেন কেন নিগা? আমি কি দোষ করছি? আমি কই যে তুমি তো দোষ করো নাই, দোষটা আমি করছি। আমি তোমারে নিয়ে এসেছিলাম, মাসে মাসে তোমারে টাকা দেই, আর আমি ঘরের মধ্যে একটা নাটক তৈরি করে দিচ্ছি। দোষটা আমার, দোষ তোমার না। আসলে আমি এটাই জানাইতে যাম। কয় আমার বোনের কাছে জানাইলে আমার এটা ক্ষতি হয়ে যাবো গা। আমার বোনের কাছে আপনি কোনো কথা কেন না, আমি আপনি ঘরের ফ্যামিলির সাথে আর কোনো কিছু হবো না, আমি আমার মতন থাকবো। আচ্ছা, জাগা একদিন মুন্না ভাইয়ের সাথে বাণিজ্য মেলায় গেল। এই যে বাণিজ্য মেলা গেল, জি, বাণিজ্য মেলায় গেছে, আমি কাজে গেছি। সন্ধ্যার সময় আমি আইসি, আয়ে দেখি স্যার আমার ঘরে আইলো। আইসা আমার ঘরে একটা মেয়ে আছে, মেয়েরে কইতাছে, কয় মায়ের একটু ফোন দাও তো। মায়ের যে ফোন দিতেছে, মায়া ফোন ধরে না। ছেলে ফোন দিছে, মায়া ধরে নাই। ওই যে ভয় যে গেছে বাণিজ্য মেলায় গেছে, এটা জানে যাবো গা। জি, কিন্তু ছেলে যে আমার ঘরে, এটা তার মায়া জানতেছে না। এর মধ্যে এই ছেলে বয়ে থাকতে থাকতে মুন্না ভাই আর মায়া আইসছে। যখনই দেখছে স্যার, তখন মুন্না ভাইরে কইতাছে যে আঙ্কেল আপনি কইেন না যে বাণিজ্য মেলায় গেছি। মুন্না ভাই রাগ করছে, হ্যাঁ আমি তোমার মামা, আমি তুম করে গার্জেন, আমি তো তোমার সাথে তো ফুর্তি করতে যাইনি, ঘুরতে যাইনি। জি, আমি গার্জেন হিসেবে তোমার নিয়ে গেছি, আর হে কাছে তো তোমার বিয়ে হয় নাই, আমি কেন মিথ্যা কথা কম? এন্তনে ছেলেরে মুন্না ভাই ডাইকে অনেক কথাবার্তা জিজ্ঞেস করলো যে তুমি কি মায়ের পছন্দ করো? ছেলে একবারে না। ছেলে যদি বললো নি যে হ পছন্দ করি, বা আমি 5 বছর পরে বা 2 বছর পরে আমি বিয়ে করবো, তাহলে আমার কোনো দুঃখ ছিল না। কিন্তু ছেলে একবারে না, সরাসরি না করে দিল। হ্যাঁ, মেয়ে কয় আমার আছে। মেয়ে বলছে আমি পছন্দ করি। হ্যাঁ, মেয়ে বলে আমি পছন্দ করি, ছেলে কয় আমি পছন্দ করি না। চাকা ওকে, এটার জন্য আমি একদিন একটা লাথি দিচ্ছি। লাথি দেওয়ার পর আমারে কয় কি, কয় তুই আগে সামালো, তুই খারাপ, তুই আগে ভালো, তারপরে আমার ক, তুই আগে নিজের সামাল কর, তারপরে তুই মানুষের ক। আমি একটা বুঝতে পেরেছি, খুব কষ্ট পেয়েছেন আপনি, যে কারণে হয়তো আপনি কথাগুলো সরাসরি বলছেন। আপনার ছেলেও পাশে বসে আছে, আমি বুঝতে পারছি যে সিচুয়েশনটা আসলে খুব খারাপ ছিল। তবে আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে বিষয়টা আমরা বুঝে নিয়েছি, আপনি এই স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো আপনার সাথে ইউজ হয়েছে সেগুলো আপনি না বলেন, অন্য কিছু বলেন। তারপর পরে আপনাকে গালিগালাজ করলো। হ্যাঁ, পরে আমার ঘরে তো গেলোগা যাওয়ার পরে 1 সপ্তাহ আমগর কেউ ফোনই ধরে না। ওর সাথে আবার ভালো সম্পর্ক, ওর ফোন দিলে ওর বলে মুখামুখি গালাগালি করে। মুন্না ভাই ফোন দেয়, ধরে না। তারপরে আমার মেয়ে ফোন দেয়, ধরে না। তা আমি একদিন ছেলের বাসায় গেলাম, আমি যাই বললাম যে দেখ একটা সে না মেয়ে, ও কোথায় আছে তুমি অবশ্যই জানো, জি, তুমি ওরে কইলে ও বাসায় আসবো। আমি চাই যে ও বাসায় আসুক, আমি কোনো গন্ডগোল করতে চাই না। ও যদি ফাঁকে থাকে, যদি মরে যায়, তাও তুমি বাঁচবা না। আর যদি ও যদি বাইসে থাকে, যদি ফাঁকে থাকে, তাও তুমি বাঁচবা না। কারণ আমার তো গ্যারান্টি আর কেউ দিতে পারবো না, আমি তুমি করে যা দেখছি। ছেলে অনেক গরম হয়েছে, আমি সরে আসছি। আসার পর ওনার বোনের কাছে গেছি, যেহেতু আমার মেয়েরা ঘরে নাই। ওনার বোনের যাই আমি বললাম যে দেখেন এই ঘটনা। ওনার বোনে গুলো যে আপনি ছেলের বাসায় আবার যান, আপনি ছেলের যাই চাপ দেন। আমি আবার ছেলের বাসায় গেলাম, যাই বললাম যে দেখো তুমি এখনো কোনো ব্যবস্থা নিলা না, তুমি দেখছো যে আমি চুপ করে আসছি, পরিণাম আগুল ভালো হবো না। হয় ওর আজকের দিনে তুমি বাই করবা, আর না হয় আমি ব্যবস্থা করব। মানে কি ওকে লুকিয়ে রেখেছে বা কিছু করেছে? মানে ও যেন আছে ও জানি, ছেলেটা জানে, কিন্তু আপনার কাছে নাই, তাই তো? পরে 15 দিন পরে আমার মেয়ে, মানে আজকে যেমন এই কথাটা বলে এলাম ছেলেরে, এই ছেলে ওর সাথে কন্ট্যাক্ট করছে, কইরে আমার মেয়ে ফোন দিচ্ছে, ফোন ধরলো, তুই কোথায়? কয় আমি ফার্ম গেট। কি করতেছ? চাকরি করি। যে তুই বাসাত কে আবি না? কয় বাসাত যামু। এই কতদিন করে ফোনই ধরে নেই, কয় বাসাত যামু। তাহলে বাসায় আহে, কয় টাকা লাগবো? কত টাকা? কয় 2000 টাকা লাগবো। আমি খাইছি থাকছি, 1000 টাকা দিতে হবো। আমার মেয়ে 2000 টাকা পাঠাইলো, পাঠাইয়া ও আসলো। আসার পরে এই ছেলে আমারে কি করলো, ও যে সকালে আইলো, রাত্রে আমার মেয়ের আর আমার হুদ্দে ডাইকে নিয়ে গেল বোনের বাসায়। বোনের বাসায় নিয়ে যায়, মানে এত যাবত যা করছে সব মিথ্যা, মিথ্যা প্রমাণ করলো। করার পরে আমার মেয়েরে, আমার বড় মেয়ে ফোন দিল যে স্যার যে এলি কথা কইছে এটা কি সত্যি? কয় না। কয় যে তোমার সাথে যে এটা হয়েছিল এটা তুমি শুনছো, এটা কি সত্যি? না, মানে সব না। মেয়ে সব না করলো। পরে আমার মেয়ে বড়দায় কইলো যে দেখো মা, তুমি এখন ওই ছেলের পায়ে ধরে মাপ নাও, তুমি ভুল করছো। পরে আমি অন্তনে ছেলের পায়ে ধরে উঠে আসছি। আসার পরে আমি ওই মেয়েরে বললাম যে তুমি
যেন মন চা তুমি চলে যাইতে পারো, আমি আর তোমার রাখবো না। তুমি কি করবো এটা তোমার ব্যাপার, ওটা আমার ব্যাপার না। পরে আমার বড় মেয়ে গাড়ি ভাড়া টাকা দিছে, পরে বাড়ি চলে গেছে। এখন আমি মেয়ে যা করছে করছে, এখন আমি এই ফুলার জন্য বলি যে আমি যত কষ্ট করতেছি জীবনে, আমি শুধু অগরের জন্যই করছি, আমার নিজের সুখ চাইনি। এখন আমি চাই যে আমার ছেলেটা ভালো করে লেখাপড়া করুক, ভালোভাবে মানুষ হোক, আমার না দেখুক, আমার দেখার কোনো প্রয়োজন নেই। ওরা ভালো হোক, আমার কথা যে মানুষে কয় যে ওই বেটি কষ্ট করছিল, ওর একটা পোলা মানুষ করছে, আমি এইটুকু চাই, কিছু চাই না। এই ছেলেও ওই মেয়ের কথা শুনে আমাদের ধাক্কা দিচ্ছে, একদিন আমার মারবার গেছে, বুঝছেন। আমি এটাই চাই যে দেখেন, আমি জীবনে যা কষ্ট করে আইছি, আমি সবকিছু ভুল করছি, কিন্তু আমার মতন জানি কোনো মা ভুল করে না। যদি কোনো মা সরে আসে, পোলাপান জানি নাথিরে থুয়ে আসে, কেউ জানি পোলাপান নিয়ে আসে না। আপনি বললেন তো তারপরও মারা কেন জানি পারে না, এবং মাকে আল্লাহ পারতে দেয় না। কারণ মা যদি সন্তানের কাছ থেকে সরে যায়, তাহলে পৃথিবীতে আমি জানি না, মানে নৈরাজ্য যেটা বলে সেটার এক্সট্রিম রূপ হয়তো মানুষ দেখবে, হয়তো কিয়ামতের সন্নিকটে হয়তো এরকমই হবে। কিন্তু একটা কথা আপনি রাশেদকে নিয়ে একটু আগে বললেন যে আপনাকে গায়ে হাত তুলতে গেছে বা এরকম কোনো কিছু, কি হয়েছিল, ঘটনাটা কি ছিল? ঘটনা মানে ওই যে পড়তে বসে না, আচ্ছা, পড়তে বসে না, দুজনের হাতে ক্যাচ ক্যাচ করি, আমি সারাদিন কাম করি, ঘরে এসে দেখি যে এই অবস্থা, তখন আমার মেজাজ খারাপ হয়ে যায়। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। হ্যাঁ, পাগল হয়ে যায় যে আমি হাঁটতে পারি না। এখন আমি এত কাজ করছি যে আমার শরীরে কোনোদিন কোনে কাজ করছি, এখন আমি হাঁটতে পারি না, আমার এই সাইডটা অবশ্য হয়ে যায়। তে ওই এক দুই কথা নিয়েই আমি ওরে মারছিলাম, গালের মধ্যে চট দিচ্ছিলাম, এই জন্য আমার মারছিল। এখনো 4 মাস, 9-এ পরীক্ষা দেয়া 4 মাস, স্কুল কি জিনিস কইতেই পারবো না, বই কি গুছে বহে কইতে পারবো না। ও গেল গা নবীনগর চাকরি করব, আমি ফোন দেই যে তুমি আয় পর, তুই আয় পর, তোর চাকরি করন লাগবো না, তুই পড়াশোনা কর। 2 মাস কাটাই আইসে, আই আবার বাড়িতে যায় 1 মাস কাটাই আইলো। তারপরে যা আইসে, তুই পড়তে বহস না, পড়তে বহস না, মানে পড়লে আমার মন শান্তি। উজুল পড়তে বহে মনে হয় যে আমার জীবন ডরে দিয়ে দিম, আমার এমন নাকি সময় সময় যে ওর কাছে তার কিছু চাই না। আমি সেদিন ওরা বুঝাইছি যে দেখ বাবা, আমি কি তোরে কোনোদিন কইছি যে তুই কেরোর একটা টেহা চুরি করে না আমার দে, বা কোনোদিন কইছি যে কেরোর একটা জিনিস চুরি করে না আমার দে, তোরা কেড়ে আমার সাথে এরকম করস। তোর সাথে তো আমি ক্যাচ চাই শুধু একটা কারণে, তোর স্বার্থের জন্য, যে তোরা মানুষ, এই জন্যে। এই যে এখনো কুচিনে ভর্তি করাই দিচ্ছি, কুচিন তনে যে আহে, আয়া রাইতে কি করে আধা ঘন্টা পড়লে কি ওর পড়া হবো? ক্লাস 10-এর একটা ছাত্র 4 মাস পরে না পুরা হিস্টোরি শুনতো, আমি কিভাবে ঢাকা আসছি, সবকিছু শুনতো। না পরে কইতো যে আসমানি তুমি একটা, আমার হেরা আসমানি করে কইতো সবাই। তো কইতো যে দেখ, আমি তোমার জীবন সাথী হব সারা জীবনের জন্য, তুমি কোনোদিন আমার ফেলাইতে যাবা না। তো আমিও কইছি যে আমিও কোনোদিন ফেলাইতে যাব না, আমি যতদিন ঢাকা থাকবো এতদিনে আমি এই ছায়ার নিচে থাকবো। সেই লোক আমারে 6-7 বছর আমার সাথে আসছিল, 6-7 বছর ওনার সাথে ওটা বসা করছি আমি। মনে করেন যে আমরা বিয়ে করিনি একটা কারণ, উনি আমার বিয়ে করতে চাইছে, আমি করিনি। উনি কাম কাজ পছন্দ করতো না, যেটা তো আপনার প্রথম হাজবেন্ডের অভিজ্ঞতাই ছিল যে উনি ভালো ছিল না, কাম কাজ করতো না। না, আমারে কাম কাজ করতে দিত। ও আপনারে কাজ কাম করতে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে উনির একটা কথা ছিল যে দেহ আসমানি, তুমি যদি আমার ছায়ার নিচে থাকো, আমি তোমারে কম খাওয়াই বেশি খাওয়াই, আমি খাওয়াবো, কিন্তু তুমি মাইশের বাসায় কাজ করতে পারবা না। আপনি কাজ করতেন মূলত আপনার এই ছেলে মেয়েগুলোকে মানুষ করার জন্য। তা আমি তখন ওনার কথা সারাদিন আমি বলছি যে না, আজকে আমার আপনি দিবেন খাওয়ান, কাপড় চোপড় আমারে দিবেন, আমার 3টা পোলাপান কে দেখবো? কয় তোমার পোলাপান তোমার জীবনে দেখবো না, তুমি যা ভাবতেছো এটা তোমার কোনোদিনও হবো না, কারণ তোমার গাছ ভালো না, ফল ভালো হবো না। ওই লোক আমার এলি বলতো। তে উনি আগে তো এরা আসছিল না কেউ, উনি আমার এমনই ভালো জানতো যে উনি আমি হাইটে গেলে উনি ব্যথা পাইতো, উনি আমার এমন ভালো জানতো। এরকম করতে করতে যখন 4-5 বছর গেছে, দিনের মধ্যে 2বার আইতো 2বার যাইতো, মানে আমার কাজের ফাঁকে যখন সময় পাইতাম যে আমি এখন ফিরে আসছি, তখন উনি আইতো। তো এরকম করতে করতে যখন 4-5 বছর কাটে গেল, যাওয়ার পরে এগরে 2 ভাই বোনের আমি আইনা ঢাকা ভর্তি করাইছিলাম। এর আগে এই এক গুইতের তো নেই শয়তান, এই আজকের শয়তান না, এই সুরত তো নেই, মানে একই সিস্টেমের লোক।
পরিবর্তন হয়নি আজ পর্যন্ত। তো তখন এই ছেলে মেয়ে আইনে যখন ভর্তি করাইলাম, তখন যে উনি আইতো, উনি আমারে মাঝে মাঝে খুব জ্বালা যন্ত্রণা করতো। কি জ্বালা যন্ত্রণা, ওই কাজে গেতাম যে উনার ওইটা সহ্য হইতো না। উনির একটা কথাই ছিল যে আমি তো তোমার টাকা পয়সা খাম না, তো তুমি কামাই করে কারে খাওয়াবা? তুমি সুখ চাও, আমিও সুখ চাই, তুমি বাইরে যাইতে পারবা না, কামে তোমার যাওয়া যাব না। তোমার পোলাপান আগে ছোট আছিল, এখন বড় হয়েছে, তোমার আর এলি কইরো না। কিন্তু আমি এটা মাইনে নিতে পারিনি কোনোদিন, এবং সে কারণে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। আমি গল্পের একটা শেষের দিকে চলে আসতে চাই, এবং আপনি নিজেও শেষের দিকে চলে এসেছেন। গল্পের শেষটা হচ্ছে রাশেদকে নিয়ে। রাশেদ, তুমি তো আজকে পুরো গল্পটা শুনলা তোমার মায়ের কাছ থেকে, তোমার কি বলার আছে? মানে তুমি শোনার পরে তোমার অনুভূতিটা কি? তুমি তো এখন অনেক বড়, 17 বছর বয়স, 18 বছর বয়স। তোমার মা যেগুলো বলেছে সেগুলো নিয়ে যদি তোমার কিছু বলার থাকে, তোমার যদি মনে হয় যে না মা যেটা বলেছে সেটা ঠিক বলে নাই, আমার সাথে ঠিক মতো আচরণ করে না, তুমি সেটা বলতে পারো, কোনো সমস্যা নেই। তোমারও বলার রাইট আছে, কারণ তোমার জায়গা থেকে তুমিও অনেক কিছু চাও, হয়তো বা সেটা তুমি ঠিক মতো পাও না। কিছু কি বলতে চাও? আমার এমনি কিছু বলার কিছু নাই, কিন্তু আমার কথা হইলো, পড়লেও আমার মা একটু বলে যে পড়ে না। মানে আমি প্রতিদিন কোচিং এ যাই, কোচিং থেকে আসার পরে। তোমার রেজাল্ট কি? আমার রেজাল্ট? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9। ক্লাস 10 তোমার রেজাল্ট কি? ক্লাসে কত নম্বর পজিশন তোমার? রোল 1 আমার। 1 নম্বর রোলর? মিথ্যা কথা কেন বলতেছো? সত্যি কথা বলছি। 1 নম্বর রোল তোমার? আপনি বলেন। আপনি চাইলে আমার স্কুলে টেকনিক্যালে যখন ভর্তি করাইছি না, ভর্তি রুল হইছে এক। ভর্তি রোল 1? ভর্তি রোল 1 দিয়ে আমি কি করব? এখন ক্লাস 10 এর রোল 1। এখন ক্লাস 10 এ কোন কত, মানে কোন পরীক্ষার কি সেমিস্টার তো সিস্টেম তোমাদের, নাকি সেমিস্টার সিস্টেম না সাময়িক সিস্টেম, কোনটা? ক্লাস 10 এ কয় মাস গেছে তোমাদের? আমার ক্লাস 10 এ 4 মাস। পরীক্ষা হয়েছে এর মধ্যে? জি না, পরীক্ষা এখন পর্যন্ত পরীক্ষা হয়নি। তো ভর্তি রোল তোমার 1। ভর্তি রোল 1 তো কোনো ফ্যাক্ট না। তোমার স্টুডেন্ট কতজন টোটাল ক্লাসে? 41 জন। 41 জনের মধ্যে তোমার অবস্থান কত? পড়াশোনার কিরকম, মান কিরকম? তুমি কি টেকনিক্যালে পড়তেছো? জার্মান টেকনিক্যালে? তো ওখানে পড়ে কি হবে, মানে শেষ পর্যন্ত কি হওয়া যায়? না, এখানে আমি ওয়েল্ডিং ট্রেড নিয়ে পড়তেছি, ওয়েল্ডিং এর উপর ভিত্তি করে। আচ্ছা, তো এটার ভবিষ্যৎ কি? মানে এখানে এসএসসি এর পরে 6 মাস কোর্স করা যায়, আবার ডিপ্লোমা করা যায়। ডিপ্লোমা করলে দেশে বা দেশের বাইরে যে কোনো চাকরি করা যাবে, মানে ওয়েল্ডিং এর উপর তুমি জব করতে পারবা। তো তোমার কোনো এম ইন লাইফ আছে, মানে ফিউচার প্ল্যান আছে যে তুমি ভবিষ্যতে কি হতে চাও, কি করতে চাও, এরকম কোনো কিছু আছে? হ্যাঁ আছে। আমি যে ট্রেড নিয়ে পড়তেছি, যে বিষয় নিয়ে পড়তেছি, সে বিষয় নিয়ে আমি সে বিষয়ের উপর কিছু করতে চাই, মানে ভবিষ্যতে। এই যে জায়গাটা তুমি গেছো, এটা তোমাকে বাছাই করে দিছে কে? যে না, আমি বাছাই, তুমি নিজেই বাছাই করে নিয়েছো? কার পরামর্শে গেছো? আমার পরামর্শে আমি নিয়েছি। তুমি জানলা কিভাবে যে এখানে এটা নিয়ে পড়লে হওয়া যায়? আমার মামা ওয়েল্ডিং এর কাজ করছে, আমার মামার দোকানে কাজ করছি মাঝে মধ্যে। আচ্ছা, তো মানুষের তো অনেক বড় লেখাপড়ার ইচ্ছা থাকে, অনার্স পাস করবে, মাস্টার্স পাস করবে, বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়বে, তারপর একটা কিছু। তো তোমার এরকম একটা কর্মমুখী শিক্ষার প্রতি আগ্রহ হলো কেন? না, আমরা তো অনেক দরিদ্র, তাই মানে। ঠিক আছে, তোমার এই জায়গাটাকে আমি সমর্থন করি যে তুমি নিজের জায়গাটা থেকে এটা বুঝতে পেরেছো যে তোমার মারও একটা সাপোর্টের বিষয় আছে, সেটা কতদিন পর্যন্ত দিতে পারবে, তো সেটা নিয়ে তুমি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছো। ভালো কথা, তুমি এখানে ভালো করো। তোমার মার কোনো অভিযোগ কি আছে তোমার মার বিরুদ্ধে? তোমার প্রথমত মার বিরুদ্ধে কোনো অভিযোগ? তোমার মায়ের গায়ে তুমি হাত তুলেছো কেন? না, বিষয়টা হইলো যে আমার বোন রে আমার মা বের করে দিতে ছিল, আমার বোন রে মারছে, পরে সেজন্য। তোমার মা তোমার বোনকে নিয়ে যেগুলো বলেছে সেগুলো কি মিথ্যা বলেছে? জি না, মিথ্যা বলে নাই, সবই ঠিক বলেছে। হ্যাঁ, সব ঠিক। আচ্ছা, ঠিক আছে। তো এরকম বোনের জন্য যদি বেশ কয়েকবার ঘর ছাড়তে হয়, বাসা চেঞ্জ করতে হয়, এতবার সুযোগ দিতে হয়, তারপরে যদি সে তার গায়ে হাত তোলে, সেটা কি অন্যায় ছিল? জি না, অন্যায় নাই। তাহলে তুমি কেন রাগ করে তোমার মায়ের হাত তুলতে গেলা? ইচ্ছা করে তুলি নেই, মানে আমার হঠাৎ করে হয়ে গেছে। সেটার জন্য তুমি মাপ চেয়েছো আমার কাছে? হ্যাঁ, মাপ চেয়েছি। ও কি মাপ চেয়েছে আপনার কাছে? শোনো রাশেদ, তুমি অনেক ছোট, তোমাকে কিছু কথা বলি, এবং তোমাকে বললে আজকে হয়তো অনেক কি বলা হবে। তোমার ডাবল বয়স আমার। হ্যাঁ, আমার বাবা সরকারি চাকরি করতো। আমি কথাগুলো বলতে গেলে অনেক নস্টালজিক হয়ে যাবো, আমার হয়তো কান্না চলে আসবে। আই নেভার ডিড দ্যাট ইন মাই লাইফ, হোল লাইফ, মানে আমি কখনো করিনি। আমার বাবা দেশের জন্য শহীদ। আমি কোনোদিন রেডিওতে ভাবে বলি নাই আমার বাবাকে নিয়ে গল্প। আমার বাবা বিটিআরে ছিল, এবং আমার ছোটবেলার যে গল্প মনে পড়ে যে আমার বাবা 6 মাসে একবার বাড়িতে আসতো, 6 মাস বা 8 মাস পর একবার বাড়িতে আসতো। আমার বাবা যত লং টাইম নিয়ে বাড়িতে আসতো তার পেছনে একটা বিশাল কারণ ছিল। আমি যখন মোটামুটি বয়স হয়েছে তখন বুঝতে পারতাম যে এতদিন পরে কেন আসতো, মানুষ 2 মাস 3 মাস পরে আসে। তো বাবা যেটা বলতো, সে সরকারি চাকরি করে যে পয়সাটা পেত, সেই পয়সা থেকে প্রতি মাসে সে কিছু পয়সা জমাতো।
জমানোর পরে গিয়ে 6-8 মাস পরে যখন একটা মোটামুটি একটা ভালো অঙ্ক হতো তখন সে বাড়িতে আসতো, কারণ বাড়িতে আসলে যে কদিন সে থাকবে 8 দিন 10 দিন, এটা তার উৎসবের মতো কাটাতে হয়, পয়সা করি বেশি লাগে। তো আমাকে মূলত যতটুকু মানুষ করেছে আমার মাই মানুষ করেছে। তোমার মা তো তোমাকে ঢাকা শহরে নিয়ে আসছে, আমি ক্লাস 8 পর্যন্ত গ্রামে বড় হয়েছি এবং কড়া শাসনের মধ্যে বড় হয়েছি। তো মাঝে মাঝে এরকম মনে হতো যে মা এত শাসন করে জীবনই রাখবো না, মনে হতো যে না এটা অন্যায় করতেছে, অনুচিত করতেছে, এটা ঠিক না, মার জায়গা থেকে এটা কোনোভাবেই ঠিক না। আমার মা আমাকে বাবা ছাড়া এখন কথা বলে না, কিন্তু আমার মনে নাই যে ক্লাস 10 পর্যন্ত সে আমাকে বাবা ডেকেছে কিনা, এত বেশি শাসন করতো। এখন যখন যে বড় হয়ে গেছি, বিয়ে শাদী করেছি, সংসার হয়েছে, হ্যাঁ, এবং মাকে কিন্তু সেই অর্থে মা বগুড়াতেই থাকেন, মা ওই জায়গাটাই থাকেন, নিজের ভিটা বাড়ি ছাড়েন নাই। তো এখন কিন্তু উপলব্ধি করি এবং প্রতি মুহূর্তে উপলব্ধি করি যে মা আসলে কি। তোমাকে এই কথাটা এই কারণেই বললাম, কোনো জ্ঞান দিচ্ছি না, মানে কোনো পরামর্শ দিচ্ছি না। পৃথিবীতে সেই রত্নের মূল্য মানুষ তখন পর্যন্ত বুঝতে পারে না যখন পর্যন্ত রত্নটা মানুষের কাছে থাকে, যখন হারায় ফেলে তখন বুঝে যে আসলে কি ছিল। তোমার মাকে তুমি তখনই রিয়েলাইজ করতে পারবা, তখনই মূল্যায়ন করতে পারবা যখন গিয়ে তুমি পয়সা ইনকাম করা শুরু করবা। তুমি ওয়েল্ডিং শিখতেছো, এটা শিখতেছো, এটা শিখতেছো, যখন তুমি 2 পয়সা রোজগার করা শুরু করবা তখন গিয়ে তুমি উপলব্ধি করতে পারবা যে একটা পয়সা রোজগার করতে কতটা কষ্ট হয়, এবং তোমার মা একজন না 3-3টা ছেলে মেয়ে তাদেরকে কষ্ট করে কিভাবে মানুষ করেছে। ঠিক আছে, সো কিছুই বলার নাই, শুধু এতটুকুই বলবো যে তোমাকে যদি কিছু বলে তোমার মাই কষ্ট পাবে। চেষ্টা করো মাকে সুখে রাখার জন্য, এবং এটাই সর্বোত্তম ইবাদত। তুমি যদি ধর্ম মানো তাহলে এটাই সর্বোত্তম ইবাদত। ঠিক আছে, তোমার মা তোমাদের কাছ থেকে কিছুই চাইনি, লেখাপড়া চেয়েছে, এর চেয়ে ভালো মার কি হতে পারে? কিছুই চাইনি তোমাদের কাছ থেকে, হ্যাঁ, শুধু লেখাপড়া চেয়েছে যে তোমরা ভালো করে পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও। এটা ওনার পাওয়ার জায়গাটা কি হবে জানো? উনি দিন শেষে বলতে পারবে যে এই যে গায়ে গতরে খেটে পরিশ্রম করে ছেলে মেয়েদেরকে বড় করেছি, আমার একটা ছেলে আজকে এত বড় একটা জায়গায় আছে, আমার একটা মেয়ে আজকে সুখে আছে। এটাই হচ্ছে ওনার সারা জীবনের পাওয়া। তোমার মা যে কষ্ট করে তোমার মুখে মানে অন্ন তুলে দিছে, ভাত তুলে দিছে, তুমি সারা জীবন কষ্ট করো, এটা রিটার্ন দিতে পারবে না, সারা জীবন পারবে না। কিন্তু তুমি যদি তোমার মায়ের মতো মনের মতো হও, মানুষের মতো মানুষ হও, তাহলে এটা তোমার মায়ের জন্য তুমি একটা পুরস্কার দিলা। ঠিক আছে, তো এটুকুই তোমাকে বলার আছে, এছাড়া কিছুই বলার নাই। আর শেষমেশ শুধু একটা কথাই বলতে চাই, আজকের এই জীবন গল্পটা খুব সাদামাটা একটা গল্প, কিন্তু অসাধারণ গল্প। গল্পটা এই কারণেই যে আমাদের জীবনে আসলে যে মানুষগুলো প্রতিনিয়ত কষ্ট করে, প্রতিনিয়ত যে মানুষগুলো তিল তিল করে আমাদের এই হাড় মাংসগুলোকে খাইয়ে বড় করে, আমাদের নিজের একটা জায়গায় দাঁড় করিয়ে দেয়, আমরা সেই মানুষগুলোকে নিয়ে ভাবি না। এবং সেই মানুষগুলোর জায়গায় যদি সবচেয়ে মানে একদম প্রথম যে মানুষটাকে ভাবা উচিত সে হচ্ছে মা, তারপরে বাবা, সেই মানুষগুলোকে ভাবি না। এই বাবা মা আমাদের কাছ থেকে কিচ্ছু চায় না, বিলিভ করেন, শুধু চাই আমরা যেন ভালো থাকি এবং তাদেরকে সেই সম্মানটুকু যেন আমরা দিই। আজকে যেই গৃহকর্মী আমাদের এখানে এসে নিজের জীবন গল্পটা বলে গেলেন, প্রত্যেকটি মাকে আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে শ্রদ্ধা জানাই, রেসপেক্ট জানাই, ভালোবাসা জানাই। আপনারা যাই কিছু করেন না কেন, যেটাই করেন না কেন, নিজের মাকে সুখী রাখেন, এবং সেটার জন্য কারি কারি টাকার প্রয়োজন হয় না। শুধু একটু হেসে কথা বলেন, মায়ের পাশে গিয়ে একটু বসেন, মাকে একটু বোঝান যে সে আপনার জীবনের সর্বোত্তম সম্পদ।